ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে রসায়ন লাইভ ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক শ্রেণীর তোমার রসায়ন প্রথম পত্র আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা শুরু করেছি। অলরেডি আমাদের একটা ক্লাস হয়ে গিয়েছে। তো আজকে আমাদের এটা দ্বিতীয় ক্লাস এই অধ্যায়ের উপরে। এটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ড। ওকে, তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এস ব্লক এলিমেন্ট, তাদের ধর্ম, তাদের রাসায়নিক বিক্রিয়া, এগুলো নিয়ে আলোচনা করবো এবং সেখান থেকে বোর্ডে যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো মূল আলোচনা যাওয়ার আগে তোমরা আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, ঝটপট একটু জানিয়ে দাও, একটু দাও। আমি যা চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা সব কিছু। আমি যা চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা সব কিছু। ওকে ফাইন। ডিয়ার স্টুডেন্টস, আমি দেখতে পাচ্ছি যে তোমরা অনেকেই ফিডব্যাক দিচ্ছ এবং তোমরা কে কোন কলেজ থেকে জয়েন করেছো সেটা ঝটপট একটু লিখে জানিয়ে দাও এবং তোমরা তোমাদের এই ক্লাসটি শেয়ার করে দাও। আমি দেখতে পাচ্ছি নিয়মিত যারা তোমরা ক্লাস করো তারা অনেকেই অলরেডি জয়েন করে ফেলেছো। আবদুল্লাহ জয়েন করেছো, তারপরে আনুষ্কা, ওকে, তারপর হচ্ছে রেজওয়ান আল রশিদকে দেখতে পাচ্ছি, হুমায়রা, এমডি সামিন চাঁদপুর থেকে জয়েন করেছো। আলহামদুলিল্লাহ। আফরিন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। অর্জুন পারমাণিক নিউ গভর্নমেন্ট থেকে, তারপরে রাহুল বর্মন, আচ্ছা, তারপর হচ্ছে ফারিহা, চ্যাপ্টার 3, ফারিহা চ্যাপ্টার 3 ক্লাস হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার, পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। ওয়ালাইকুম সালাম, মিরপুর থেকে সিফা, থ্যাংক ইউ। মাহিম হাসান রাব্বি চাঁদপুর থেকে, এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে চানমিয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে খুলনা গভর্নমেন্ট কলেজ থেকে অনেকেই জয়েন করেছো, সাভার থেকে অনেকেই জয়েন করেছো, ওকে ফাইন। চৌমনি সরকারি কলেজ থেকে। সো থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা জয়েন করেছো সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি। এবং তোমরা জানো যে আমাদের রসায়ন যে প্রথম পত্র আছে, প্রথম পত্রের যে তৃতীয় অধ্যায়, তোমরা ক্লাস চলাকালীন সময় অবশ্যই কমেন্ট করবে এবং তোমাদের কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই আমি এটার আনসার দেওয়ার চেষ্টা করবো আজকে। আচ্ছা, বিএফ শাহিন কলেজ থেকে রাফসান, ওকে ফাইন। তো আমরা আজকে যেটা আলোচনা করবো, আমাদের আলোচনা যেটা আছে সেটা হচ্ছে এস ব্লক মৌল, তাদের বিভিন্ন বৈশিষ্ট্য, তাদের ভৌত ধর্ম এবং তাদের বিক্রিয়া, সেটা নিয়ে আলোচনা করা হবে। তো পর্যায় সারণী এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি, তোমরা সেখানে দেখেছো যে পর্যায় যে সারণী আছে সেই পর্যায় সারণীতে কতগুলো পর্যায় আছে, রাইট? পর্যায়ের সংখ্যা কয়টা আছে? 7টা পর্যায় আছে। আর কতগুলো গ্রুপ আছে? গ্রুপের সংখ্যা আছে কয়টা? 18টা। 7টা পর্যায় এবং 18টা গ্রুপে সমস্ত মৌল কিন্তু রাখা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে টোটাল মৌল হলো কয়টা? 118টা। এদেরকে 4টা ব্লকে ভাগ করা হয়েছে। টোটাল ব্লক কয়টা? 4টা ব্লক। তার মধ্যে একটা হচ্ছে এস ব্লক। এস ব্লক মানে হচ্ছে সেই সমস্ত মৌল যাদের ইলেকট্রন বিন্যাস লেখার সময় সর্বশেষ ইলেকট্রনটা এস উপস্তরে প্রবেশ করবে। মানে তুমি ইলেকট্রনের বিন্যাস লিখবা, সর্বশেষ ইলেকট্রন যদি এস উপস্তরে প্রবেশ করে তাহলে সেগুলোই হবে এস ব্লক মৌল। এবং এস ব্লক মৌলের সংখ্যা কয়টা ছিল? 14টা। নিশ্চয়ই তোমাদের মনে আছে। এর মধ্যে কয়টা ছিল ধাতু আর কয়টা ছিল অধাতু, সেটাকে মনে আছে? বলো তো, এস ব্লক মৌলের কয়টা ধাতু ছিল, কয়টা অধাতু ছিল? এস ব্লক মৌল ছিল টোটাল 14টা। এর মধ্যে ধাতু কয়টা ছিল আর অধাতু কয়টা ছিল? দেখি কারা কারা মনে রেখেছো। এস ব্লক মৌল হলো 14টা, এর মধ্যে কয়টা ধাতু আর কয়টা অধাতু? ঝটপট একটু লিখে জানিয়ে দাও দেখি কারা কারা মনে রেখেছো তোমরা। মোস্তাফিজুর রহমান, ওকে, রাইসা, থ্যাংক ইউ। আচ্ছা, উম্মে সাউদা, থ্যাংক ইউ সাউদা।
আচ্ছা, ফারহা ইসলাম, ধাতু হচ্ছে আবদুল্লাহ, আবদুল্লাহ খুবাই, থ্যাংক ইউ আবদুল্লাহ। ধাতু লিখেছে 12টা, অধাতু লিখেছে 2টা, চমৎকার। 12টা এবং 2টা, চমৎকার। এখন এই যে 12টা ধাতু আছে আর 2টা অধাতু আছে, অধাতু দুটোর একটা হচ্ছে হাইড্রোজেন, আরেকটা কি? 2টা অধাতু আছে, একটা হচ্ছে অধাতু হাইড্রোজেন, আরেকটা অধাতুকে মনে আছে? 2টা অধাতুর মধ্যে একটা হচ্ছে হাইড্রোজেন, আরেকটা অধাতু কি? 2টা হচ্ছে অধাতু, ঠিক আছে সবার, এবং একটা হচ্ছে হাইড্রোজেন, আর 2টা কি? ওকে, ধাতু হচ্ছে 12টা, অধাতু হচ্ছে 2টা, ঠিক আছে। 2টা অধাতু, আমি জানতে চাচ্ছি একটা হলো অধাতু হাইড্রোজেন, আরেকটা অধাতুর নাম কি? হিলিয়াম। ইয়েস আবদুল্লাহ, আবারও থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমাদের এই মৌলগুলোর বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে এস ব্লক মৌল হচ্ছে গ্রুপ 1-এ যারা আছে তারা সবাই, এগুলো হলো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আর গ্রুপ 2-এর মধ্যে যারা আছে সেগুলো হলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। আর গ্রুপ 18-এ যেটা আছে সেটা হচ্ছে হিলিয়াম। এই হলো টোটাল 14টা মৌল এস ব্লক। এর মধ্যে এই যে হাইড্রোজেন আর এখানকার হচ্ছে আমাদের এই যে হিলিয়াম, এই দুটোকে আমরা বলতেছি অধাতু। তাহলে বাকি এখানে আছে 6টা মৌল, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা হলো সবাই মেটাল বা ধাতু। আর এখানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এরা হলো ধাতু। তাহলে এখানে 6টা ধাতু আছে, এখানে 6টা ধাতু আছে, তো টোটাল 12টা ধাতু আছে। এখন এই মৌলগুলোর মধ্যে আমরা যদি বলি, এই মৌলগুলোর মধ্যে ডিয়ার স্টুডেন্টস, এই যে সিজিয়াম এবং এই যে আমাদের এই যে ফ্রান্সিয়াম, আমরা ফ্রান্সিয়ামের কথা বলতেছি, এই যে রেডিয়াম, এগুলো হলো তেজস্ক্রিয়, এগুলো হলো রেডিও অ্যাক্টিভ। তেজস্ক্রিয় মানে হচ্ছে যেখান থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা, গামা এরকম রশ্মি বের হয়, সেগুলোকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। এখান থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা, গামা রশ্মি বের হয়, এগুলো রেডিও অ্যাক্টিভ, এগুলো হলো আনস্টেবল, এগুলো হলো তেজস্ক্রিয় মৌল। এখন বিষয়টা হলো যে এস ব্লক মৌলগুলো যদি আমরা ধর্ম নিয়ে আলোচনা করি, তাহলে এদের যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সেটা হচ্ছে, এই মৌলগুলোর ভৌত অবস্থা এটা হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম, এই দুটো হচ্ছে গ্যাস, আর বাকি সবাই হলো আমাদের সলিড, বাকি সবাই হলো সলিড, বাকি সবাই হলো কঠিন। 2 নম্বর যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে, যদি আমি গ্রুপ 1-এর কথা বলি, এদের ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS1। যেমন লিথিয়াম 1s2 2s1, সোডিয়াম 1s2 2s2 2p6 3s1। আবার আমি যদি গ্রুপ 2-এর কথা বলি, তা গ্রুপ 2-এর ক্ষেত্রে ভ্যালেন্স শেলটা হচ্ছে NS2, অর্থাৎ এদের যোজনী শেলে 2টা ইলেকট্রন থাকে। তার মানে এটা হচ্ছে বেরিলিয়াম 1s2 2s2, ম্যাগনেসিয়াম 1s2 2s2 2p6 3s2, এটা হচ্ছে এদের ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশন। তো যোজনী শেলে এখানে একটা ইলেকট্রন থাকে এবং এখানে 2টি ইলেকট্রন থাকে, তাই এই মৌলগুলোর যোজনী হলো 1, আর এই মৌলগুলো এদের যোজনী হলো এখানে আমাদের 2। তাহলে এদের ভ্যালেন্সি 1 এবং এদের ভ্যালেন্সি হচ্ছে 2। 3 নম্বর হচ্ছে জারণ সংখ্যা। জারণ সংখ্যা হচ্ছে গ্রুপ 1-এ যে মৌলগুলো আছে তাদের জারণ সংখ্যা +1, আর গ্রুপ 2-এ যে মৌলগুলো আছে তাদের জারণ সংখ্যা হচ্ছে +2। অর্থাৎ গ্রুপ 1-এর মৌলগুলো তাদের ভ্যালেন্স শেলের একটা ইলেকট্রন যখন ত্যাগ করে, তখন এরা এখানে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। যেহেতু এদের ভ্যালেন্স শেলে একটা ইলেকট্রন আছে, তো সেটা যখন এরা ছেড়ে দেয়, সেটা যখন অন্যকে দিয়ে দেয়, ত্যাগ করে, তখন তারা +1 চার্জযুক্ত আয়নে পরিণত হয়, রাইট, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। যেমন এখানে সোডিয়ামটা এটা 1s2 তারপর 2s2 2p6 নিয়নের মতো অর্জন করেছে। আর গ্রুপ 2-এ যেগুলো আছে তারা 2টা করে ইলেকট্রন ত্যাগ করে, যেমন ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে, তখন এখানে ম্যাগনেসিয়াম আয়ন তৈরি হয়, এবং এটাও কিন্তু 1s2 তারপর 2s2 তারপর 2p6 এরকম ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করে। তাহলে এখানে গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস, বাকিগুলো সবাই হলো সলিড, মানে বাকিগুলো সবগুলো হলো কঠিন পদার্থ। 2 নম্বর হচ্ছে এদের যোজনী স্তরে একটা করে ইলেকট্রন বা 2টা করে ইলেকট্রন আছে, তাই এদের যোজনী হচ্ছে 1 অথবা 2, আর এরা বিক্রিয়ার সময় একটা বা 2টা করে ইলেকট্রন ত্যাগ করে, সে কারণে এদের জারণ সংখ্যা হচ্ছে +1 এবং +2, অর্থাৎ এদের জারণ সংখ্যাটা ফিক্সড, এদের জারণ সংখ্যা কিন্তু পরিবর্তনশীল না। চার নম্বরে যেটা বলতে পারি আমরা সেটা হচ্ছে, এই ধাতুগুলো হচ্ছে অত্যন্ত নরম, এরা নরম, এদেরকে আমরা চাকু দিয়ে চাইলে কাটতে পারবো, এরা নরম, কারণ এদের মধ্যে দুর্বল ধাতব বন্ধন কাজ করে, তাই এগুলো হলো আমাদের নরম প্রকৃতির ধাতু। বিশেষ করে গ্রুপ 1-এর গুলো, এটা হচ্ছে গ্রুপ 2-এর যে ধাতুগুলো আছে তাদের চাইতে বেশি নরম, যেমন সোডিয়ামকে চাকু দিয়ে কাটা যায়, রাইট। নাম্বার 5 যেটা, সেটা হচ্ছে এখানে এদের যে যৌগগুলো, এদের যৌগগুলো বেশিরভাগই হলো
বর্ণহীন। কেন বর্ণহীন? কারণটা হচ্ছে যে এখানে এরা যে ক্যাটায়ন তৈরি করে, এই ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসটা দেখো 1s2 2s2 2p6। এখানে কিন্তু কোনো বেজোর ইলেকট্রন নাই, কোনো এখানে অযুগ্ম ইলেকট্রন নাই। অযুগ্ম ইলেকট্রন বা বেজোর ইলেকট্রন না থাকার কারণে এরা একটা বিশেষ ধর্ম দেখায়, সেটা হচ্ছে ডায়া চুম্বকীয় ধর্ম দেখায়। এরা ডায়া চুম্বকীয় ধর্ম দেখায়, অর্থাৎ কোনো বেজোর ইলেকট্রন না থাকার কারণে এরা ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। ডায়া চুম্বকীয় মানে ম্যাগনেটের সাথে এদের কোনো ইন্টারাকশন হবে না, এদের যে যৌগগুলো। এবং পাশাপাশি এদের হচ্ছে যোজনী শেলটা ইলেকট্রন দ্বারা ফুলফিল থাকে আয়নের ক্ষেত্রে, তাই এদের যৌগগুলো হচ্ছে আমাদের বর্ণহীন। কিছু যৌগ আছে কালার দেখতে পাবে, কিন্তু মোস্ট অফ দ্য কম্পাউন্ড দে আর কালারলেস, মানে এদের যৌগগুলোর কোনো কালার বা বর্ণ নাই। পাশাপাশি আমরা এই যৌগগুলো তোমার এদের যে আয়নীকরণ শক্তি, এটার মান হচ্ছে অত্যন্ত কম, নিম্ন। তাই এরা হচ্ছে অত্যন্ত সক্রিয় ধাতু, অত্যন্ত সক্রিয় ধাতু। এদের আয়নীকরণ শক্তি অর্থাৎ ইলেকট্রনটা বের করতে শক্তি কম লাগে, তাই এরা হচ্ছে অত্যন্ত সক্রিয় ধাতু। এরা হচ্ছে ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট, এরা ইলেকট্রন ছেড়ে দেয়। নাম্বার 6, এরা বিজারক হিসেবে কাজ করে। বিজারক কারা? যারা ইলেকট্রন দাতা, যারা ইলেকট্রন অন্যকে দান করে তাদেরকে বলা হয় বিজারক। যদি কোনো এলিমেন্ট অন্য কাউকে ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন দান করে, তাদেরকে বলা হয় বিজারক। তা গ্রুপ 1-এর যে মৌলগুলো বা গ্রুপ 2-এর যে মৌলগুলো, তারা বিক্রিয়ার সময় অন্যদেরকে ইলেকট্রন দিয়ে দেয়, তাই এদেরকে বলা হয় বিজারক। এরা অত্যন্ত শক্তিশালী বিজারক এবং এরা হচ্ছে হাইলি ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট। যেমন সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলো, সোডিয়াম আয়ন। পটাশিয়াম ইলেকট্রন ত্যাগ করলো, পটাশিয়াম আয়ন। লিথিয়াম ইলেকট্রন ত্যাগ করলো, লিথিয়াম আয়ন তৈরি করলো। তাহলে এই জন্য এদের সবাইকে আমরা বলবো বিজারক। এরা বিজারক হিসেবে কাজ করে, অত্যন্ত শক্তিশালী বিজারক। এরপরে গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে, এখানে আমরা যদি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়ামের কথা বলি, যত নিচে যাওয়া যায় এদের গলনাঙ্ক তত কমে যায়। তাহলে গ্রুপ 1-এর মৌলগুলো পর্যায় সারণীতে যত এদের নিচের দিকে যাওয়া যায়, অর্থাৎ পারমাণবিক সংখ্যা যত বৃদ্ধি পায়, তত এদের গলনাঙ্কের মানটা কমে যায়। এর কারণটা হচ্ছে উপর থেকে নিচে নামার ফলে এদের আকার বৃদ্ধি পায়। আকার বৃদ্ধির সাথে সাথে ধাতব বন্ধন এর দৃঢ়তা কমে যায়, অর্থাৎ এরা দুর্বল ধাতব বন্ধন তৈরি করে। তার মানে এদের চার্জ ঘনত্ব কমে যায়। মনে করে এটা লিথিয়াম আর এটা হচ্ছে সোডিয়াম, লিথিয়াম আয়ন, এটা হলো সোডিয়াম আয়ন। তাহলে লিথিয়ামটার আকারটা ছোট, সোডিয়ামের আকারটা একটু বড়। এখানে একটা প্লাস চার্জ আছে আর এখানে একটা প্লাস চার্জ আছে। তাহলে যদি আমরা কম্পেয়ার করি, এইটার চেয়ে এটা ডেন্সিটি কম। ডেন্সিটি কম হওয়ার কারণে তারা দুর্বল প্রকৃতির ধাতব বন্ধন তৈরি করে, আর ধাতব বন্ধন দুর্বল হওয়ার কারণে তাদের গলনাঙ্কের মান কমে যায়, তাদের স্ফুটনাঙ্কের মানও এখানে তোমার কমে যায়। তাহলে এগুলো হচ্ছে আমাদের এস ব্লক মৌল। তাদের কতগুলো আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। তাহলে যত নিচের দিকে আমরা যেতে থাকবো, তত এদের আকার বাড়তে থাকবে, আর যত এদের আকার বাড়তে থাকবে, আয়নের চার্জের ডেন্সিটি তত কমতে থাকবে। চার্জের ডেন্সিটি যত কমতে থাকবে, তত এদের ধাতব বন্ধনের দৃঢ়তা কমতে থাকবে, আর ধাতব বন্ধনের দৃঢ়তা যত কমতে থাকবে, ধাতব বন্ধন তত দুর্বল হবে। ধাতব বন্ধন দুর্বল হলে এদের গলনাঙ্ক কমে যাবে, রাইট? তাহলে যত নিচের দিকে যাব, তত এদের গলনাঙ্কের মানটা কমে যাবে। তার মানে লিথিয়ামের গলনাঙ্ক বেশি, সোডিয়াম কম, পটাশিয়াম আরও কম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম আরও কম। সিজিয়াম, ফ্রান্সিয়াম হচ্ছে কক্ষ তাপমাত্রায় একটু বেশি তাপমাত্রায় দেখা যায় গলে তরলে পরিণত হয়। আবার যদি আমরা গ্রুপ 2-এর ক্ষেত্রে যাই, তো গ্রুপ 2-এ যেগুলো আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টোনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম, এই যে মৌলগুলো আছে, এদের চার্জগুলো হলো +1, আর এদের মেটালের চার্জগুলো হলো আমাদের +2, এরকম +2 +2 +2 +2 +2, এদের চার্জ হলো +2। তাহলে এদের ক্ষেত্রে যত আমরা নিচের দিকে যেতে থাকবো, তত এদেরও গলনাঙ্ক এদের মতো কমে যাবে, রাইট? তাহলে বেরিয়াম থেকে রেডিয়াম পর্যন্ত যত নিচে যাওয়া যাবে, তত এদের গলনাঙ্কের মানটা কমে যাবে। তবে এদের গলনাঙ্কটা অনেকটা এলোমেলো, অর্থাৎ এখানে যেমন একটা ধারাবাহিকতা পাওয়া যায়, এখানে কিন্তু ওই রকম ধারাবাহিকতা পাওয়া যায় না। তা আমরা যদি এই যে গ্রুপ 1-এর মৌলগুলোর সাথে গ্রুপ 2-এর মৌলগুলোর গলনাঙ্ক আমরা কম্পেয়ার করি, তো গ্রুপ 1-এর মৌলগুলোর চাইতে গ্রুপ 2-এর মৌলগুলোর গলনাঙ্ক বেশি হবে। সোডিয়ামের চাইতে ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক বেশি হবে, পটাশিয়ামের চাইতে
ক্যালসিয়ামের গলনাঙ্ক বেশি হবে। এর কারণটা হচ্ছে যে চার্জ যত বাড়তে থাকবে, চার্জ ডেন্সিটি তত বাড়তে থাকবে, চার্জ ডেন্সিটি যত বাড়তে থাকবে, মেটালিক বন্ডের স্ট্রেংথ বা দৃঢ়তা তত বাড়তে থাকবে, তত গলনাঙ্কের মানও বাড়তে থাকবে। তার মানে গ্রুপ 1 গুলো নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট, আর গ্রুপ 2 এর মৌলগুলো তাদের চেয়ে একটু বেশি গলনাঙ্ক বিশিষ্ট। গ্রুপ 1 এর মৌলগুলো যত নিচে যাওয়া যায় তত গলনাঙ্কের মান কমে, একটা ধারাবাহিকতা আছে। গ্রুপ 2 এর ক্ষেত্রে এরকম ধারাবাহিকতা নেই, কারণ এখানে যে এদের ক্রিস্টাল স্ট্রাকচার বা লেটিস স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে ভিন্নতার কারণে গলনাঙ্কের ক্ষেত্রে এলোমেলো অবস্থা লক্ষ্য করা যায়। এখন আসি আমরা এই মৌলগুলো শিখা পরীক্ষায় বর্ণ দেখায়। যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। শিখা পরীক্ষায় লিথিয়ামের বর্ণ হচ্ছে লাল, সোডিয়ামের বর্ণ হলো সোনালী হলুদ, পটাশিয়ামের বর্ণ হচ্ছে বেগুনি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিখা পরীক্ষায় যে মৌলগুলো আছে, এই মৌলগুলো বিভিন্ন ধরনের তোমার কালার প্রদর্শন করে। লিথিয়াম হচ্ছে লাল, সোডিয়াম হচ্ছে সোনালী হলুদ, পটাশিয়াম হচ্ছে বেগুনি। রুবিডিয়াম এটাও লাল বর্ণ দেখায়। রুবিডিয়াম এটা লাল বর্ণ প্রদর্শন করে। রুবিডিয়ামের পাশাপাশি ক্যালসিয়াম, এবং যদি আমি বেরিয়ামের কথা বলি, স্ট্রনশিয়ামের কথা বলি, ক্যালসিয়াম ইটের মতো লাল। ক্যালসিয়াম যেটা সেটা হচ্ছে ইটের মতো লাল বর্ণ দেখায়। বেরিয়াম যেটা সেটা হচ্ছে আপেলের মতো সবুজ রং দেখায়। স্ট্রনশিয়ামটাও অনেকটা লাল বর্ণ দেখায়, রাইট। এখানে লিথিয়ামের কালারটা হচ্ছে আসলে LILAC, লাইলাক কালার। এটা অনেকটা হচ্ছে তোমার পার্পলের মতো কাছাকাছি আর কি, কিন্তু এটাকে আমরা লাল ধরতে পারি। তাহলে এগুলো হলো শিখা পরীক্ষায় আমাদের এই মৌলগুলো তারা কালার প্রদর্শন করে। এবং শিখা পরীক্ষায় এখানে বেরিলিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, এরা কোনো বর্ণ দেখায় না। এরা কোনো বর্ণ দেখায় না। কেন এরা কোনো বর্ণ দেখায় না? কারণ এদের আকার অনেক ছোট। আকার অনেক ছোট হওয়ার কারণে এদের ইলেকট্রনগুলোকে এক্সাইটেড করা কঠিন। ইলেকট্রনগুলোকে যদি আমরা এক্সাইটেড করতে না পারি, তাহলে শিখা পরীক্ষায় আমরা কালার দেখতে পাবো না। তাহলে গ্রুপ 1 এবং 2 এর যে মৌলগুলো, তারা শিখা পরীক্ষায় বিভিন্ন ধরনের কালার বা বর্ণ প্রদর্শন করে, কিন্তু এদের মধ্যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তাদের যৌগগুলো শিখা পরীক্ষায় কোনো কালার দেখায় না, কারণ তাদের আকারটা অনেক ছোট। আকার ছোট হওয়ার কারণে চার্জের ডেন্সিটি হচ্ছে অনেক বেশি, আর চার্জের ডেন্সিটি অনেক বেশি হওয়ার কারণে তাদের ইলেকট্রনকে এক্সাইটেড করা যায় না। এক্সাইটেড না করার কারণে শিখা পরীক্ষায় তারা কোনো কালার প্রদর্শন করে না। গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে, তারা আয়নিক যৌগ গঠন করে, কিন্তু বেরিলিয়াম যেটা সেটা সমযোজী যৌগ গঠন করে। বেরিলিয়ামের যৌগগুলো হলো সমযোজী। বেরিলিয়াম কেন সমযোজী যৌগ গঠন করে? কারণ বেরিলিয়ামের আকার অনেক ছোট, চার্জের ডেন্সিটি অনেক বেশি। এ কারণেই কিন্তু ইলেকট্রন সে ছেড়ে দিতে চায় না, বরং সে ইলেকট্রন ছেড়ে না দিয়ে ইলেকট্রন শেয়ার করে। যেমন BeCl2, এটা হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড। এখানে বেরিলিয়ামের সাথে ক্লোরিন ইলেকট্রন কি করে, এরকম শেয়ার করে তৈরি করে এরকম একটা যৌগ। এটা একটা সমযোজী যৌগ। তাহলে গ্রুপ 1 এর মৌলগুলো এবং গ্রুপ 2 এর মৌলগুলো, তাদের যৌগগুলো হলো আয়নিক, তারা আয়নিক যৌগ গঠন করে। কিন্তু বেরিলিয়ামটা তার আকার অনেক ছোট, চার্জের ডেন্সিটি অনেক বেশি হওয়ার কারণে সে ইলেকট্রনটা ত্যাগ না করে কি করে, ইলেকট্রনটা শেয়ার করে। ইলেকট্রন শেয়ার করার কারণে তার যে কম্পাউন্ডগুলো সেগুলো হলো কোভ্যালেন্ট কম্পাউন্ড, মানে সে সমযোজী যৌগ গঠন করে। তাহলে আমরা এস ব্লক মৌলের বিভিন্ন ধর্ম নিয়ে এখানে আলোচনা করছি মাই ডিয়ার স্টুডেন্টস, এবং অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি এদের বর্ণ, ধাতব বন্ধনের প্রকৃতি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এদের যে যৌগগুলো, এই যৌগগুলোর দ্রাব্যতা নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আরেকটা তথ্য দিয়ে দিই, সেটা হচ্ছে এখানে সোডিয়াম তৈরি করে Na+, কিন্তু Na+2+ তৈরি করে না। তাহলে Na+ এটা হচ্ছে সম্ভব, কিন্তু Na2+ এটা হলো সম্ভব নয়। এর কারণটা হলো সোডিয়ামটা যদি ইলেকট্রন ত্যাগ করে এবং সোডিয়াম আয়ন তৈরি করে, তাহলে এক্ষেত্রে যে শক্তি লাগে, এই শক্তির মানটা হচ্ছে প্রায় 500 কিলোজুলের মতো। অর্থাৎ আমি যদি 1 মোল সোডিয়াম নিই গ্যাসীয় অবস্থায়, সেখান থেকে 1 মোল সোডিয়াম আয়ন তৈরি করি গ্যাসীয় অবস্থায় এবং 1 মোল ইলেকট্রন বের করি, তাহলে এখানে যে আয়নীকরণ শক্তির মান পাওয়া যায় সেটা হচ্ছে 500 কিলোজুল পার মোল। 500 কিলোজুল পার মোল, অর্থাৎ সোডিয়াম পরমাণু থেকে একটা ইলেকট্রন বের করে যদি আমরা সোডিয়াম আয়ন তৈরি করি, তাহলে 500 কিলোজুল শক্তি এখানে প্রয়োজন। এখন এই সোডিয়াম আয়নটা যখন তৈরি হয়ে যাবে,
তো এটার ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6। এটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, তাহলে এটার স্টেবিলিটি অনেক বেশি, এটার সুস্থিতি অনেক বেশি। তো এখান থেকে যদি আমরা আরেকটা ইলেকট্রন বের করি যদি আমরা সোডিয়াম 2+ আয়নে পরিণত করতে চাই, তাহলে এখানে যে শক্তির মানটা, যে শক্তিটা এখানে লাগবে, সেই শক্তির মান হচ্ছে প্রায় 4000, এখানে তোমার মনে করো 600 কিলোজুলের সমান, এত কিলোজুল পার মোল। তাহলে লক্ষ্য করে দেখো, প্রথম ইলেকট্রনটা বের করতে শক্তি লাগতেছে প্রায় 500 কিলোজুলের মতো, আর পরের ইলেকট্রনটা বের করতে শক্তি লাগতেছে অনেক বেশি, প্রায় 4600 কিলোজুলের মতো। এটা হিউজ এনার্জি। এই এনার্জি রিয়াকশানে প্রোভাইড করা যেহেতু পসিবল না, তাই Na+ এটা গঠিত হলেও Na2+ তোমার এটা গঠিত হয় না, Na+ গঠিত হলেও Na2+ গঠিত হয় না। একইভাবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে ম্যাগনেসিয়াম আয়ন তৈরি হয়, আর ম্যাগনেসিয়াম আয়ন থেকে যদি আমরা আরেকটা ইলেকট্রন বের করি, তাহলে Mg3+ আয়ন তৈরি হবে। এখানে যে শক্তি লাগে তার চাইতে এখানে অনেক বেশি শক্তি লাগে, কারণ ম্যাগনেসিয়ামটা হচ্ছে 1s2 2s2, এটা হলো 2p6, আর এটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে, তাহলে এটার স্টেবিলিটি অনেক বেশি। যেহেতু এটার স্টেবিলিটি অনেক বেশি, সো এখানে ইলেকট্রন বের করতে অনেক বেশি এনার্জি প্রয়োজন, তাই ম্যাগনেসিয়াম 2+ থেকে আর ইলেকট্রন বের করে ম্যাগনেসিয়াম 3+ আয়ন তৈরি করা সম্ভব না। তার মানে গ্রুপ 1-এ যারা তাদের ক্যাটায়নটা হবে M+, আর গ্রুপ 2-এ যারা তাদের ক্যাটায়নটা হবে M2+। এটা কখনোই 2+ হবে না, এটা কখনোই 3+ হবে না। ক্লিয়ার? এটা তোমরা মনে রাখবা। কারণটা হচ্ছে এখানে অনেক বেশি আয়নাইজেশন এনার্জি দরকার, অনেক বেশি তোমার আয়নীকরণ শক্তি দরকার। প্রিয় শিক্ষার্থীর, এবার আসি আমরা গ্রুপ যে 1 আছে, 1-এর যে মৌলগুলো আছে, এই মৌলের যে বিভিন্ন যৌগ, সেই যৌগগুলোর কতগুলো বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করতে চাই। প্রথমে আসি আমরা গ্রুপ 1-এর মৌল। এখানে মনে করো লিথিয়াম, এটা হচ্ছে লিথিয়াম নাইট্রেট, এটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট, এটা হচ্ছে আমাদের পটাশিয়াম নাইট্রেট। তাহলে লিথিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, রাইট? তা আমরা যদি লিথিয়ামের নাইট্রেটকে তাপ প্রয়োগ করি, এভাবে যদি তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করলে লিথিয়াম নাইট্রেট থেকে তৈরি হবে লিথিয়াম অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, আর সোডিয়াম নাইট্রেটকে তাপ দিলে তৈরি হবে সোডিয়াম নাইট্রাইট প্লাস অক্সিজেন, আর পটাশিয়াম নাইট্রেটকে তাপ দিলে তৈরি হবে পটাশিয়াম নাইট্রাইট প্লাস অক্সিজেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্ষার ধাতুগুলো তাদের যে নাইট্রেট, এই নাইট্রেটের ক্ষেত্রে লিথিয়াম নাইট্রেটটা যেভাবে বিয়োজিত হয়েছে, সোডিয়াম বা পটাশিয়াম নাইট্রেট কিন্তু সেভাবে বিয়োজিত হয়নি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি যদি লিথিয়াম কার্বনেটকে তাপ দিই, বা সোডিয়াম কার্বনেটকে তাপ দিই, বা পটাশিয়াম কার্বনেটকে তাপ দিই, তাহলে লিথিয়াম কার্বনেটকে তাপ দিলে এটা লিথিয়াম অক্সাইড তৈরি করে আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। সোডিয়াম কার্বনকে তাপ দিলে এটা সোডিয়াম অক্সাইড, সোডিয়াম কার্বনকে তাপ দিলে এখানে কোনো বিক্রিয়া হয় না, পটাশিয়াম কার্বনকে তাপ দিলে এখানে কোনো বিক্রিয়া হয় না। তুমি যদি লিথিয়াম কার্বনকে তাপ দাও, ইট উইল ডিকম্পোজ, মানে লিথিয়াম কার্বনকে তাপ প্রয়োগ করলে এটা বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে তৈরি করবে লিথিয়ামের অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। কিন্তু তুমি যদি সোডিয়াম কার্বনকে তাপ দাও বা পটাশিয়াম কার্বনকে তাপ দাও, এত বেশি তাপ দিলে গলে যাবে, কিন্তু এটা বিয়োজিত হবে না। ওই বলে না, ভাঙবে কিন্তু মচকাবে না, নাকি একটা আছে, ঠিক সেরকম এখানে তোমার লিথিয়াম কার্বনেট তাপ দিলে এটা বিয়োজিত হচ্ছে, কিন্তু সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট তাপ দিলে তারা বিয়োজিত হয় না। তো এর কারণটা কি সেটা আমরা জানতে চাই। এর ইয়াটা হচ্ছে যে এখানে লিথিয়াম যে আয়নটা তৈরি করে, এই আয়নটার আকার হলো অনেক ছোট। আকারটা অনেক ছোট হওয়ার কারণে এখানে চার্জের ঘনত্ব হচ্ছে অনেক বেশি, এখানে চার্জের ডেন্সিটি হচ্ছে অনেক বেশি। ওকে, লিথিয়ামটা যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন লিথিয়াম আয়ন তৈরি করে, লিথিয়ামের আকার ছোট, লিথিয়াম আয়নের আকার আরও ছোট, এবং এর ফলে এখানে চার্জের যে ডেন্সিটি বা ঘনত্ব সেটা হচ্ছে অনেক বেশি। চার্জের ঘনত্ব অনেক বেশি হওয়ার কারণে এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এই যে লিথিয়াম তার সাথে যে নাইট্রেট আয়ন ইলেকট্রন শেয়ার করেছে, ইলেকট্রন আদান প্রদান করে যে আয়নিক যৌগ তৈরি করেছে, বা এই যে তোমার লিথিয়ামের সাথে এই যে কার্বনেট, এটা যে আয়নিক যৌগ তৈরি করেছে, তো এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এই যে অ্যানায়নটা, অর্থাৎ নাইট্রেট আয়ন, এই যে অ্যানায়নটা বা এই যে কার্বনেট, এই যে অ্যানায়নটা আছে, এখানে লিথিয়ামের পজিটিভ চার্জ কি করে, এই অ্যানায়ন এর ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে। আকর্ষণ করার কারণে এখানে অ্যানায়নের যে ইলেকট্রন মেঘগুলো, ইলেকট্রন ক্লাউডগুলো, এটা লিথিয়াম আয়নের দিকে এভাবে মুভ করে। এটাকে রসায়নের ভাষায় বলা হয় পোলারাইজেশন। এটাকে রসায়নের ভাষায় কি বলা হয়? পোলারাইজেশন। তাহলে এখানে পোলারাইজেশন ঘটে। এই পোলারাইজেশনের ফলে মানে লিথিয়ামের আকর্ষণে এখানে কি ঘটে, নাইট্রেটের এরকম পোলারাইজেশন ঘটে। তাহলে আগে কিন্তু লিথিয়াম আর নাইট্রেটটা এরকম ছিল, অর্থাৎ নেগেটিভ চার্জগুলো চারদিকে সমানভাবে ছড়িয়েছিল, কিন্তু এই অ্যাট্রাকশনের কারণে কি হলো, এই ইলেকট্রন মেঘগুলো লিথিয়ামের দিকে মুভ করলো। এটাকে বলা হয় নাইট্রেট আয়নের পোলারাইজেশন।
পোলারাইজেশন হয়। তাহলে নাইট্রেট আয়নের যখন পোলারাইজেশন হয় তখন এই যৌগটার আয়নিক বৈশিষ্ট্য কমে যায়, এই যৌগটার আয়নিক যে বৈশিষ্ট্য সেটা কমে যায় এবং এই যৌগটার সমযোজী বৈশিষ্ট্য সেটা হচ্ছে তোমার বৃদ্ধি পায়। তাহলে আয়নিক বৈশিষ্ট্য কমে যায় আর আয়নিক বৈশিষ্ট্য কমার ফলে সমযোজী বৈশিষ্ট্য কী পায়? বৃদ্ধি পায়। তাহলে আয়নিক বৈশিষ্ট্য কমে যাচ্ছে আর সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাচ্ছে। সমযোজী বৈশিষ্ট্য যখন বৃদ্ধি পায় তখন একটা যৌগের থার্মাল স্ট্যাবিলিটি মানে তাপীয় সুস্থিতি সেটা তোমার কমে যায়। তখন তাপ প্রয়োগ করলে সেটা সহজে বিয়োজিত হয়, সহজে ডিকম্পোজ হয় এবং নতুন যৌগ তৈরি করে। তাহলে লিথিয়াম আয়নের আকার অনেক ছোট, আকার ছোট হওয়ার কারণে তার চার্জের ডেন্সিটি অনেক বেশি, অনেক বেশি হওয়ার কারণে সে কী করে? আয়নিক বন্ড তৈরি করার পরে অ্যানায়নের ইলেকট্রন মেঘগুলোকে নিজের দিকে ভাবে আকর্ষণ করে। যখন নিজের দিকে আকর্ষণ করে তখন অ্যানায়নের চারদিকে ইলেকট্রন মেঘের যে একটা হোমোজিনিয়াস ডিস্ট্রিবিউশন, সুষম বিস্তৃতি সেটা নষ্ট হয়ে যায় এবং ইলেকট্রন মেঘগুলো লিথিয়ামের দিকে মুভ করতে শুরু করে। তখন এটার আকারটা চেঞ্জ হয়ে যায়, এটার মধ্যে ডিস্টরশন হয়, এটাকে বলা হয় দ্য পোলারাইজেশন অফ দ্য অ্যানায়ন। তাহলে ক্যাটায়নের আকর্ষণের কারণে অ্যানায়নের কী ঘটবে? পোলারাইজেশন ঘটবে। পোলারাইজেশনের ফলে কী হবে? ওই যৌগটার আয়নিক বৈশিষ্ট্য সেটা হ্রাস পাবে এবং ওই যৌগটা পোলারাইজড হয়ে যাবে, অর্থাৎ সে সমযোজী হয়ে যাবে। আর যখন একটা যৌগে সমযোজী হয়ে যাবে তখন তার থার্মাল স্ট্যাবিলিটি বা তাপীয় সুস্থিতির মান কমে যাবে। তখন তাপ দিলে সেটা সে সহ্য করতে পারবে না, সে দ্রুত বিয়োজিত হবে, ভেঙে যাবে এবং অন্য যৌগ তৈরি করবে। এবং সে কারণেই ডিয়ার স্টুডেন্টস এখানে কিন্তু লক্ষ্য করে দেখো, লিথিয়াম কার্বনকে যখন আমরা তাপ দিয়েছি তখন কিন্তু লিথিয়াম দ্বারা কার্বনেটের পোলারাইজেশন অনেক বেশি হয়েছে, তাই এটা বিয়োজিত হয়ে লিথিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। কিন্তু সোডিয়াম পটাশিয়ামের আকার যেহেতু বড় তাই তাদের চার্জের ডেন্সিটি কম, তাই তাদের পোলারাইজিং পাওয়ারটা কম, তারা কার্বনেটকে কম পরিমাণে পোলারাইজড করবে, এর ফলে যৌগটা আয়নিক থাকবে। আর আয়নিক যৌগে থার্মাল স্টেবিলিটি যেহেতু বেশি, তাপীয় সুস্থিতি যেহেতু বেশি, তাই তাপ দিলে সেটা সহজে বিয়োজিত হবে না, সহজে সেটা ভেঙে যাবে না। ক্লিয়ার? সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমার কথা আসলে ঠিকমতো বুঝতে পারছো কিনা? এই টপিকটা বুঝতে যদি কোনো অসুবিধা হয় জাস্ট একটু লিখে জানাও, আমি দেখি কোথায় তোমাদের সমস্যা। আচ্ছা, আচ্ছা ক্লিয়ার, বুঝতে পারছো না? মাহবুবুর রহমান সবাই বুঝতে পারছো? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ক্লিয়ার হয়েছে না? চানমিয়া ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এবারে আসো আমরা চলে যাই গ্রুপ টু। গ্রুপ টুয়ে যদি আমরা বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম কার্বনেট, স্টোনসিয়াম কার্বনেট, এখানে চারটা কিন্তু কার্বনেট আছে। তো যদি এদেরকে আমরা তাপ প্রয়োগ করি, তো তাপ প্রয়োগ করলে লক্ষ্য করে দেখো এদের কিন্তু প্রত্যেকেরই চার্জ হলো 2, ম্যাগনেসিয়াম 2, ক্যালসিয়াম 2, স্টোনসিয়াম সেটা হচ্ছে 2। তাহলে চার্জ কিন্তু এখানে কিন্তু লিথিয়াম ছিল 1, আর এখানে সোডিয়াম ছিল 1, পটাশিয়াম ছিল 1, তারপরে এগুলো 1 করে রুবিডিয়াম ছিল তোমার 1। তাহলে এদের চার্জ হলো 1। তাহলে চার্জ 1 এর কারণে এখানে ডেন্সিটি যা হবে, চার্জ 2 এর কারণে এদের ডেন্সিটি আরও বেশি হবে। তাহলে গ্রুপ 1 এর মৌলগুলোর চাইতে গ্রুপ 2 এর মৌলগুলোর পোলারাইজিং পাওয়ার বেশি, অ্যানোনের ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা তোমার অনেক বেশি। ঠিক আছে? তাহলে কি হবে? আমরা যদি বেরিলিয়াম কার্বনকে তাপ প্রয়োগ করি, যেহেতু এটার পোলারাইজিং পাওয়ার সবগুলোরই অনেক বেশি, তাহলে কার্বনেটকে সহজেই এরা পোলারাইজড করবে। আর কার্বনেটকে যত সহজে এরা পোলারাইজড করবে, যোগের এখানে থার্মাল স্টেবিলিটি চেঞ্জ হয়ে যাবে, সমযোজী বৈশিষ্ট্য ডেভেলপ করবে, তারপরে এরা বিয়োজিত হয়ে তৈরি করবে অক্সাইড। তাহলে এটা তাপ দিলে হবে বেরিলিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। তারপরে এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। এটা হবে স্টোনসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। এভাবে এরা বিয়োজিত হয়ে এগুলো তোমার তৈরি করবে। তাহলে এখন এখান থেকে আমি একটা কোশ্চেন তোমাদেরকে করতে চাই। তাহলে এখানে কিন্তু সবগুলোই তোমার ডিকম্পোজ হলো। ডিকম্পোজ হওয়ার কারণটা হচ্ছে এখানে চার্জের সংখ্যা বেশি, চার্জের ডেন্সিটি বেশি, সো এদের পোলারাইজিং পাওয়ার বেশি, তাই এরা বেশি করে যৌগগুলোকে পোলারাইজ করবে, তাই কোভ্যালেন্ট ক্যারেক্টার এদের বাড়বে এবং সে কারণেই কিন্তু অল অফ দ্য কার্বনেট অফ দ্য গ্রুপ 2 এলিমেন্ট দে উইল ইজিলি ডিকম্পোজ হোয়েন হিট উইল বি অ্যাপ্লাইড। এখন বিষয়টা হচ্ছে আমাকে তোমরা একটা কথা একটা জানিয়ে দাও, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট এই দুইটার মধ্যে ভালো করে বুঝো ব্যাপারটা। ম্যাগনেসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেট এই দুইটার মধ্যে কোনটার থার্মাল স্ট্যাবিলিটি বেশি, মানে কোনটার তাপীয় সুস্থিতি বেশি? এই দুইটার মধ্যে কোনটার তাপীয় সুস্থিতি বেশি? এটা হচ্ছে প্রশ্ন। কোনটির তাপীয় সুস্থিতি বেশি? এই দুটোর মধ্যে কোনটির তাপীয় সুস্থিতি বেশি?
এটা ঝটপট লিখে জানিয়ে দাও তো কোনটা তাপীয় স্থিতি বেশি। তাহলে এখানে যে দুইটা যৌগ আছে, হুইচ ওয়ান হ্যাজ মোর থার্মাল স্টেবিলিটি। আচ্ছা, নাহিদুর রহমান লিখেছে কোনটার তাপীয় স্থিতি বেশি। ফজলে রাব্বি খান, ইয়েস ফজলে রাব্বি, তারপর হচ্ছে ফজলে রাব্বি খান, ওকে। চান মিয়া ক্যালসিয়াম, তারপর হচ্ছে সবাই ক্যালসিয়াম লিখছো, অর্জুন লিখেছো ম্যাগনেসিয়াম, তারপরে আমি সবাইকে দেখতে পাচ্ছি ক্যালসিয়াম লিখেছো, ধন্যবাদ। সো ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ। এখানে আসলে ম্যাগনেসিয়াম কার্বনেট অনেকে লিখেছো, ইন্তিশা তানহা ম্যাগনেসিয়াম লিখেছে, তারপর নোমান মল্লিক ম্যাগনেসিয়াম লিখেছে, রাইসা জান্নাত ক্যালসিয়াম লিখেছে। আচ্ছা, বেশিরভাগই ক্যালসিয়াম কার্বনেট লিখেছো। তাহলে সঠিক উত্তরটা আমি বলে দিই। সঠিক উত্তরটা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম এরকম আর ক্যালসিয়ামটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো ক্যালসিয়ামের সাইজটা যদি একটু হয়, ম্যাগনেসিয়ামের সাইজটা যদি একটু হয়, ক্যালসিয়ামের সাইজটা কিন্তু তার চেয়ে একটু বড়। তো এখানে আছে দুইটা চার্জ, এখানে আছে দুইটা চার্জ। তাহলে ম্যাগনেসিয়ামের ক্যালসিয়ামের মধ্যে কোনটার চার্জ ঘনত্ব বেশি? চার্জ ঘনত্ব মানে চার্জের সংখ্যা বাই আকার, ঠিক আছে। চার্জ ঘনত্ব মানে হচ্ছে চার্জ ডেনসিটি বা চার্জ ঘনত্ব মানে হচ্ছে চার্জের সংখ্যা বাই আকার। তাহলে চার্জের সংখ্যা এখানে 2 এখানে 2, চার্জের সংখ্যা হলো সমান, কিন্তু আকারটা ম্যাগনেসিয়ামের চাইতে ক্যালসিয়ামের একটু বড়। তাহলে আমরা বলবো যে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে ক্যালসিয়ামের চার্জের ডেনসিটি কম, ক্যালসিয়ামের চার্জের ঘনত্ব কম, কারণ ক্যালসিয়ামের আকারটা একটু বড়, তাই ক্যালসিয়ামের চার্জের ডেনসিটি এখানে কম। তা চার্জের ডেনসিটি কম হলে কী হবে? পোলারাইজিং পাওয়ার কম হবে। অর্থাৎ এখানে যে কার্বনেট দেখতে পাচ্ছি, যে কার্বনেটটা, তাহলে এখানে মনে করো তোমার এটা হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন আর এটা হচ্ছে তোমার কার্বনেট, এটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন আর এটা হচ্ছে তোমার কার্বনেট। তাহলে এই কার্বনেটকে ম্যাগনেসিয়ামও পোলারাইজড করবে, ক্যালসিয়ামও পোলারাইজড করবে, কিন্তু এই পোলারাইজ করার যে পাওয়ারটা, যে ক্ষমতাটা, মানে টান দিয়ে নিয়ে আসা, এই ক্ষমতাটা ম্যাগনেসিয়ামের চাইতে ক্যালসিয়ামের কম, কারণ ক্যালসিয়ামের আকারটা বড়, সো তার চার্জের ডেনসিটি কমে গেছে, তাহলে পোলারাইজিং পাওয়ারও কমে গেছে। তার মানে এখানে কার্বনেটটা কম পরিমাণে পোলারাইজড হবে, এখানে ম্যাগনেসিয়াম দ্বারা বেশি পরিমাণে পোলারাইজড হবে। তাহলে যদি কম পরিমাণে পোলারাইজড হয়, তাহলে যৌগটার আয়নিক বৈশিষ্ট্য বেশি থাকবে, সমযোজী বৈশিষ্ট্য কম হবে। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের চাইতে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে বেশি তোমার আয়নিক। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের চাইতে ক্যালসিয়াম কার্বনেট যদি বেশি আয়নিক, তাহলে আয়নিক যৌগে তাপীয় স্থিতি কী হবে? একটু হলে বেশি হবে। তার মানে আমরা বলতে পারি যে ম্যাগনেসিয়াম কার্বনেটের চাইতে ক্যালসিয়াম কার্বনেটের থার্মাল স্টেবিলিটি বেশি, কারণ ম্যাগনেসিয়াম কার্বনেটের চেয়ে ক্যালসিয়াম কার্বনেট বেশি আয়নিক। বিষয়টা যদি ক্লিয়ার হও, জাস্ট একটু আমাকে জানিয়ে দাও যে ব্যাপারটা এখন ক্লিয়ার। যারা ম্যাগনেসিয়াম কার্বনেট বলেছিলে ওটা যে ভুল উত্তর, সঠিক উত্তরটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। আমি এটা ব্যাখ্যা দিয়েছি, তোমরা যদি ক্লিয়ার হও জাস্ট আমাকে একটু জানিয়ে দাও। গভর্নমেন্ট বরিশাল কলেজ থেকে, আচ্ছা, রাইমা রিবা, আচ্ছা, বিষয়টা ক্লিয়ার কিনা? রাইসা ক্লিয়ার হয়েছ, ফারিহা ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ ফারিহা। নাহিদুর রহমান ক্লিয়ার, আবদুল্লাহ খুবাইদ ক্লিয়ার হও নাই না? আচ্ছা, ফারহা ইসলাম ক্লিয়ার, তারপর হচ্ছে তৃষা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আবদুল্লাহ খুবাইদ আমি বুঝাই দিচ্ছি ব্যাপারটা তোমাকে আবার, কারণ তুমি যেহেতু প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করো, সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আবদুল্লাহ খুবাইদ, এখানে ম্যাগনেসিয়াম এটা হচ্ছে আর ক্যালসিয়াম, এই দুটার মধ্যে এটার আকার ছোট, তাই এটার চার্জ ঘনত্ব হলো বেশি, আর এটার আকার বড়, তাই এটার চার্জ ঘনত্ব হচ্ছে কম। চার্জ ঘনত্ব কম মানে হচ্ছে ওই অ্যানায়নকে, ইলেকট্রনগুলোকে এভাবে টান দিয়ে নিয়ে আসার ক্ষমতাটা কম। তাহলে এখানে ম্যাগনেসিয়াম কার্বনেটকে পোলারাইজড করছে, এখানে ক্যালসিয়ামও পোলারাইজড করছে, তাহলে যেহেতু ক্ষমতাটা বেশি, তাই পোলারাইজেশনটা হবে এবং ইলেকট্রন অলমোস্ট এই দিকে চলে যাবে। আর এখানে পোলারাইজেশনটা কম হবে, পোলারাইজেশনটা কম হবে, তাহলে এখানে পোলারাইজেশন বেশি হয়েছে, মোর পোলারাইজেশন, আর এখানে পোলারাইজেশনটা কম হয়েছে, তাহলে এখানে পোলারাইজেশনটা হয়েছে বেশি, আর এখানে তোমার পোলারাইজেশন এটা তোমার কম হয়েছে, কার্বনেটের পোলারাইজেশনটা কম হয়েছে। তাহলে এখানে কার্বনেটের পোলারাইজেশনটা বেশি হয়েছে, এখানে কার্বনেটের পোলারাইজেশনটা কম হয়েছে। তাহলে পোলারাইজেশন যত বেশি হবে, পোলারাইজেশন যত বেশি হবে, যৌগ তত বেশি সমযোজী হবে, তার মানে তত সেটা কম আয়নিক হবে। তাহলে এখানে পোলারাইজেশন বেশি, তাহলে এটা বেশি সমযোজী। বেশি সমযোজী মানে কি? এটা আয়নিক কম, আর কম আয়নিক মানে কি হবে? আয়নিক যৌগ
আয়নিক যৌগ মানে আয়নিক বৈশিষ্ট্য কম। আয়নিক বৈশিষ্ট্য কম মানে কি? সমযোজী বৈশিষ্ট্য বেশি। তার মানে সমযোজী যৌগকে তাপ দিলে ভেঙে যায়, কিন্তু আয়নিক যৌগ তাকে তাপ দিলে সহজে ভেঙে যায় না, তার মানে তার তাপীয় সুস্থিতি বেড়ে যাবে। তাহলে আয়নিক বৈশিষ্ট্য কম, তাহলে তার তাপীয় সুস্থিতি কি হবে? তাপীয় সুস্থিতি কম হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে পোলারাইজেশন বেশি হয়েছে, তাহলে এটা সমযোজী বৈশিষ্ট্য বেশি, তাহলে এটা আয়নিক বৈশিষ্ট্য কম, তাই তাপীয় সুস্থিতি কম। আর ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হয়েছে? ক্যালসিয়ামের ক্ষেত্রে পোলারাইজেশন হয়েছে কম, তাহলে এটা সমযোজী বৈশিষ্ট্য হবে কম, তাহলে এটার আয়নিক বৈশিষ্ট্য হবে বেশি, তাহলে তাপীয় সুস্থিতি হবে বেশি। এখন কি ব্যাপারটা বুঝেছো খুবাইদ? তাপীয় সুস্থিতি জিনিসটা ইমাজিন করতে পারে। তাপীয় সুস্থিতি মানে তাপ প্রয়োগ করবা ভেঙে যাবে। মনে করি একটা বস্তুকে তাপ দিলা, তা তাপ দিলে কি হবে? প্রত্যেকটা পদার্থ তো অণু দিয়ে তৈরি, পরমাণু দিয়ে তৈরি। তো যখন এই অণু আর পরমাণুগুলো পরস্পরকে আকর্ষণ করে তখন তো তারা কঠিন অবস্থা এভাবে থাকে। তো যখন তুমি তাপ প্রয়োগ করবা, মনে করো এই যে অনেকগুলো পরমাণু মিলে একটা অণু হয়েছে, ঠিক আছে? এখানে অনেকগুলো পরমাণু আছে। এখন এই পরমাণুগুলো বা অণুগুলো এরা কি করে? এরকম তোমার মনে করো অণুগুলো কাঁপতে থাকে, এভাবে কাঁপতে থাকে। তো যখন তুমি এখানে মনে করো একটা ক্যালসিয়াম কার্বনেট অণু, পাশে আরেকটা অণু আছে, অণুগুলো এরকম মনে করো এখানে কাঁপতেছে। তো যখন তুমি বাহির থেকে তাপ প্রয়োগ করবা, তাপ প্রয়োগ করলে এদের কাঁপার ক্ষমতা এরকম আরও বেড়ে যাবে, মানে আরও অনেক দ্রুত তোমার কাঁপতে থাকবে। যখন খুব বেশি দ্রুত কাঁপবে তখন তাদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স সেইটাকে অতিক্রম করে তারা দূরে চলে যাবে। এই দূরে চলে যাওয়া মানে হচ্ছে গলে যাওয়া, এই দূরে চলে যাওয়া মানে হচ্ছে ভেঙে যাওয়া, রাইট? তার মানে আমরা পদার্থ এখানে দেখতে পাচ্ছি যে কোনো একটা পদার্থের মধ্যে যখন তাপ প্রয়োগ করা হয় তাহলে ভিতরের শক্তিটা বেড়ে যায়। এই ভিতরের শক্তিটা বাড়ার কারণে পদার্থগুলো আনস্টেবল হয়ে যায়। আনস্টেবল হওয়ার কারণে তারা স্ট্রাকচারটা চেঞ্জ করে এবং নতুন একটা স্ট্রাকচার তৈরি করে। তো হোয়েন ইউ অ্যাপ্লাই হিট ইন ক্যালসিয়াম কার্বনেট, তো ক্যালসিয়াম কার্বনেটকে হিট অ্যাপ্লাই করলে সেটা বিয়োজিত হয়। আবার ম্যাগনেসিয়াম কার্বনেটের মধ্যে যদি হিট অ্যাপ্লাই করা হয় তাহলে এটাও ভেঙে যায়, এটাও বিয়োজিত হয়। কিন্তু ম্যাগনেসিয়াম কার্বনেট তাড়াতাড়ি ভেঙে যাবে আর ক্যালসিয়াম কার্বনেট একটু আস্তে আস্তে ভাঙবে, কারণ সে একটু আয়নিক, তার আয়নিক বৈশিষ্ট্য একটু হলে বেশি। আয়নিক বৈশিষ্ট্য একটু বেশি হওয়ার কারণে সে তাপ নিতে পারবে, তাপ সহ্য করার ক্ষমতা তার আছে। এখন যদি তাপ খুব বেশি তাকে দেওয়া হয় তখন তো আর নিতে পারবে না, তখন সে ভেঙে যাবে। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, আব্দুল্লাহ খুবাইদ, আব্দুল্লাহ, আচ্ছা, অল ক্লিয়ার। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি এটা চাচ্ছিলাম যে তোমাদের যেন বিষয়টা তোমরা ক্লিয়ার হও, এটা আমি চাচ্ছিলাম। এখন আমরা যেটা আলোচনা করতে চাই তাহলে এটা হচ্ছে আমাদের যৌগের তাপীয় সুস্থিতির বিষয়টা। এই বিষয়টাকে হাইলাইট করে ইন্টারমিডিয়েট লেভেলে প্রশ্ন করা হয় এবং স্টুডেন্টরা এগুলোর আনসার অনেকেই সঠিকভাবে দিতে পারে, অনেকেই কনফিউজ হয়ে যায়। এখন আসি আমরা দ্রাব্যতা। এখান থেকে আর একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে গ্রুপ, এখানে আমাদের 2 যেটা আছে, গ্রুপ 2 এর এরকম হাইড্রক্সাইড, সালফেট, তারপর হচ্ছে কার্বনেট এর দ্রাব্যতা। তো দ্রাব্যতা মানে হচ্ছে পানিতে দ্রবীভূত হওয়া আর কি, আমরা জানি দ্রাব্যতা জিনিসটা কি। তো এখন এই যে গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে এদের যে হাইড্রক্সাইড, তারপর সালফেট এবং কার্বনেটের যে দ্রাব্যতা আছে সেটা হচ্ছে এরকম। মনে করো বেরিলিয়াম, এটা হচ্ছে হাইড্রক্সাইড, বেরিলিয়ামের পর হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, তারপর হচ্ছে আমাদের ক্যালসিয়াম, এখানে হাইড্রক্সাইড, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম হাইড্রক্সাইড, তারপর হচ্ছে বেরিয়াম হাইড্রক্সাইড। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের হাইড্রক্সাইড। তো যত এখানে নিচে যাওয়া যায় তত এদের দ্রাব্যতা বৃদ্ধি পায়, যত নিচে নামা যায় তত দ্রাব্যতা বৃদ্ধি পায়। তাহলে গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে তাদের যে হাইড্রক্সাইডের দ্রাব্যতার ক্রমটা হচ্ছে যত নিচে যাইতে থাকবো তত দ্রাব্যতা আস্তে আস্তে এদের বাড়তে থাকবে। হাইড্রক্সাইডের দ্রাব্যতা যত নিচে যাওয়া যায় তত দ্রাব্যতা বাড়ে। এখন যদি আমি সালফেটের ক্ষেত্রে চলে আসি, এখানে বেরিলিয়াম সালফেট, তারপরে ম্যাগনেসিয়াম সালফেট, তারপরে ক্যালসিয়াম সালফেট, তারপরে স্ট্রনশিয়াম সালফেট, তারপরে বেরিয়াম সালফেট। সালফেটের ক্ষেত্রে যত নিচে যাব তত কিন্তু এখানে দ্রাব্যতা হ্রাস পায়, দ্রাব্যতা এখানে তোমার কমে যায়। আমি যদি কার্বনেটের ক্ষেত্রে আসি, বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রনশিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট, যত নিচে যেতে থাকবো তত কার্বনেটের দ্রাব্যতা তোমার হ্রাস পাবে। তাহলে গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে প্রিয় শিক্ষার্থীরা, গ্রুপ 2 এর মৌলগুলোর ক্ষেত্রে হাইড্রক্সাইডের দ্রাব্যতা হচ্ছে একরকম আর কার্বনেট সালফেটের দ্রাব্যতা হচ্ছে পুরা রিভার্স, পুরা হচ্ছে অপোজিট। তো এর কারণটা কি সেটা একটু আমরা ব্যাখ্যা করতে চাই। একটা যৌগ তার পানিতে যে দ্রাব্যতা, সেই পানিতে দ্রাব্যতাটা ডিপেন্ড করে 2টা এনার্জি বা 2টা শক্তির উপরে। আয়নিক যৌগের দ্রাব্যতা, একটা শক্তিকে বলা হয় ল্যাটিস শক্তি,
ল্যাটিস শক্তি, এটাকে কিউ এল দ্বারা প্রকাশ করা হয়। আরেকটাকে বলা হয় হাইড্রেশন শক্তি, এটাকে কিউ এইচ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দুইটা শক্তির উপরে এটা নির্ভর করে, ঠিক আছে? একটা হচ্ছে ল্যাটিস শক্তি আর একটা হচ্ছে হাইড্রেশন শক্তি। তাহলে কোনো যৌগ পানিতে দ্রবণীয় হবে কি পানিতে দ্রবণীয় হবে না সেটা নির্ভর করে একটা যৌগের দুইটা শক্তির উপরে, একটা হচ্ছে তার ল্যাটিস শক্তি আর একটা হচ্ছে তার হাইড্রেশন শক্তি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে ল্যাটিস শক্তি জিনিসটা কি আর হাইড্রেশন শক্তি জিনিসটা কি। যদি কোনো যৌগের এখানে ল্যাটিস শক্তির মান হাইড্রেশন শক্তির চাইতে বেশি হয়, তাহলে এই যৌগটা হবে পানিতে অদ্রবণীয়, এই আয়নিক যৌগটা হবে পানিতে অদ্রবণীয়। আর যদি কোনো যৌগের হাইড্রেশন শক্তির মানটা ল্যাটিস শক্তির চেয়ে বেশি হয়, তাহলে এই যৌগটা হবে পানিতে দ্রবণীয়। তাহলে আয়নিক যৌগে দুইটা শক্তি আছে, একটাকে বলা হয় ল্যাটিস শক্তি আর এটাকে বলা হয় হাইড্রেশন শক্তি। এবং ল্যাটিস শক্তি ও হাইড্রেশন শক্তির উপরে তার পানিতে দ্রাব্যতা নির্ভর করে। ল্যাটিস শক্তি যদি হাইড্রেশন শক্তির চাইতে বেশি হয় সে হবে পানিতে অদ্রবণীয়, আর যদি হাইড্রেশন শক্তি ল্যাটিস শক্তির চাইতে বেশি হয় সে হবে পানিতে দ্রবণীয়, রাইট? এখন বিষয়টা হলো যে আমাদের এখানে এই ল্যাটিস শক্তির ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে, মনে করো সোডিয়াম ক্লোরাইড এটা একটা আয়নিক যৌগ, তো আমি 1 মোল সোডিয়াম ক্লোরাইড তৈরি করতে চাই। 1 মোল সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে সোডিয়াম 23 আর ক্লোরিন হচ্ছে 35.5, তাহলে যোগ করলে তোমার 58.5। আমি 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড তৈরি করতে চাই। এখন কিভাবে তৈরি করব? এখানে সোডিয়াম আয়ন নিতে হবে গ্যাসীয় অবস্থায়, ক্লোরাইড আয়ন নিতে হবে গ্যাসীয় অবস্থায়, এবং এই দুইটার বিক্রিয়ায় আমাকে সোডিয়াম ক্লোরাইড তৈরি করতে হবে 1 মোল কঠিন সোডিয়াম ক্লোরাইড তৈরি করতে হবে। তাহলে এটা তৈরি করার ফলে যে টোটাল শক্তিটা এখানে নির্গত হবে, এই শক্তিটাকেই বলা হবে সোডিয়াম ক্লোরাইড নামক যৌগটার ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনথালপি। তাহলে সোডিয়াম আয়ন আলাদা থাকবে গ্যাসীয় অবস্থায়, ক্লোরাইড আয়ন আলাদা থাকবে গ্যাসীয় অবস্থায়। এরপরে 1 মোল সোডিয়াম আয়ন এবং 1 মোল ক্লোরাইড আয়নকে একসাথে করে আমি 1 মোল সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল তৈরি করব, সলিড তৈরি করব। তাহলে টোটাল যে এনার্জি এখান থেকে রিলিজ হবে সেটাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড নামক যৌগটার ল্যাটিস শক্তি। একইভাবে মনে করো আমি অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করতে চাই, অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে এখানে আমাকে অ্যালুমিনিয়াম আয়ন নিতে হবে গ্যাসীয় অবস্থায়, অক্সাইড আয়ন নিতে হবে গ্যাসীয় অবস্থায়। এখন আমাকে 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করতে হবে, কঠিন অ্যালুমিনিয়াম অক্সাইড। তো এখানে অ্যালুমিনিয়াম আছে 2টা, তাহলে 2 নিলাম, অক্সিজেন আছে 3টা, তাহলে 3 নিলাম। তাহলে এই যে ক্যাটায়ন এবং অ্যানায়নের সমন্বয়ে আমাকে 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করতে হবে। এর ফলে যে শক্তিটা এখানে উৎপন্ন হবে, যে শক্তিটা এখানে নির্গত হবে, এটাকেই বলা হয় অ্যালুমিনিয়াম অক্সাইডের ল্যাটিস শক্তি। ক্লিয়ার? ল্যাটিস শক্তি। তাহলে তুমি একটা আয়নিক যৌগের 1 মোল সলিড ক্রিস্টাল তৈরি করবা। কিভাবে তৈরি করবা? ওই যৌগটার মধ্যে যে ক্যাটায়নগুলো থাকে এবং যে অ্যানায়নগুলো থাকে সেগুলোকে একসাথে করে, তাহলে যখন ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরকে আকর্ষণ করে কাছে আসবে তখন এখানে এনার্জি রিলিজ হবে। এই যে এনার্জিটা রিলিজ হবে, যে শক্তির উৎপন্ন হবে, এটা একটা তাপোৎপাদী প্রক্রিয়া, ওটিকেই বলা হয় ল্যাটিস এনথালপি বা ল্যাটিস শক্তি। এখন এই ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনথালপি এর মানটা কিন্তু সরাসরি তুমি নির্ণয় করতে পারবে না। সরাসরি ল্যাটিস এনথালপির মান নির্ণয় করার কোনো উপায় নাই। ল্যাটিস এনথালপির মান যদি কেউ বের করতে চাও, যেমন তুমি সোডিয়াম ক্লোরাইড এর ল্যাটিস শক্তি বের করতে চাও, তাহলে এখানে BORN বর্ন হেবার চক্র নামে একটা চক্র আছে, এটার মাধ্যমে পরোক্ষভাবে আমরা ল্যাটিস শক্তির মান কত সেটা নির্ণয় করতে পারি। বর্ন হেবার চক্র ব্যবহার করে ল্যাটিস শক্তির মান কত সেটা নির্ণয় করা যায়। তো এক্ষেত্রে কি করা হয়, এখানে যে সোডিয়ামটা আছে, সোডিয়ামটা কঠিন থাকে, সেটাকে সোডিয়ামকে গ্যাসে কনভার্ট করতে হয়। এই গ্যাসে কনভার্ট করার জন্য এখানে শক্তি তোমার শোষিত হয়, রাইট? তারপরে হচ্ছে আমাদের যে ক্লোরিন অণুটা থাকে সেটাকে তোমার পরমাণুতে কনভার্ট করতে হয়, অণুটাকে। তাহলে সেজন্য এখানে তোমার শক্তি শোষিত হয়। এরপরে সোডিয়াম গ্যাসটা সেখান থেকে যখন ইলেকট্রন বের হয়, সোডিয়াম আয়ন হয়, তখনও কিন্তু এখানে শক্তি শোষিত হয়। আবার ক্লোরিন যখন ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তখন এখানে ক্লোরাইড তৈরি হয়, তখন এখানে শক্তি উৎপন্ন হয়। তারপরে এই যে সোডিয়াম আয়ন এটা গ্যাস হয়েছে, এই যে ক্লোরাইড আয়ন এটা গ্যাস হয়েছে, এই দুটো মিলে যখন সোডিয়াম ক্লোরাইড তৈরি করা হয় তখন এখানে শক্তি উৎপন্ন হয়, রাইট? ফাইনালি সবগুলোকে যোগ করলে পাওয়া যায় সোডিয়াম প্লাস মনে করে এরকম ক্লোরিন সমান সমান সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম হলো একটা সলিড, ক্লোরিন হলো গ্যাস, সোডিয়াম ক্লোরাইড একটা শক্তি। তাহলে ফাইনালি এখানেও শক্তি তোমার উৎপন্ন হয়। তাহলে লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে একটা স্টেপ, এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ, 5টা স্টেপ, আর এটা লাস্টে আরেকটা স্টেপ, 6টা স্টেপ। তাহলে এখানে ল্যাটিস শক্তি বের করার ক্ষেত্রে
এখানে এই স্টেপের শক্তি কত এটা বিজ্ঞানীরা বের করছেন, এই টেকনিক বা টেকনোলজি বিজ্ঞানীদের আছে। এই শক্তি এটাও বিজ্ঞানীরা বের করছেন। এই শক্তিটার নাম হচ্ছে আমাদের এখানে এই যে আমাদের এটাকে বলা হয় সলিড থেকে গ্যাস হয়েছে এটা ঊর্ধ্বপাতন শক্তি, তারপরে এখানে অণু থেকে পরমাণু হয়েছে এটা পরমাণুকরণ শক্তি, আবার সোডিয়াম থেকে আয়ন হয়েছে এটা আয়নীকরণ শক্তি, ক্লোরিন থেকে আয়ন হয়েছে এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, আর এটা হচ্ছে আমাদের লাস্টেরটা এটা হচ্ছে আমাদের ল্যাটিস শক্তি ইউএল, এটার নাম ল্যাটিস শক্তি। তাহলে এটা বের করা যায়, এটা বের করা যায়, এটাও বের করা যায়, এটাও বের করা যায়, কিন্তু এইটা বের করার কোনো উপায় নাই। আবার লাস্টে যেটা আছে এইটাও বিজ্ঞানীরা বের করছেন, তাহলে লাস্টেরটাও বের করছেন, আবার এগুলো সবগুলোই বের করছেন, তাহলে এগুলো সবগুলোর যোগফল হচ্ছে এইটা। তাহলে এইটা কত এটা কিন্তু পরোক্ষভাবে তুমি কি করতে পারবা, বের করতে পারবা, এটা তুমি পরোক্ষভাবে তুমি এটা বের করতে পারবা, রাইট। তাহলে এখানে এই স্টেপ এই স্টেপ এই স্টেপ এই স্টেপ এই স্টেপ সবগুলো স্টেপের মধ্যে সবগুলো স্টেপে বের করা যায়, কিন্তু সরাসরি ল্যাটিস শক্তি বের করা যায় না। ল্যাটিস শক্তির মানটা বের করার জন্য কি করতে হয়, যে যতগুলো স্টেপ আছে সবগুলোর যে যোগফলটা সেটা হচ্ছে এইটা। তো এই সোডিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়া করে যখন সোডিয়াম ক্লোরাইড তৈরি করে কি পরিমাণ শক্তি এখান থেকে নির্গত হয় সেটা কিন্তু বের করা পসিবল, রাইট। আবার এই প্রত্যেকটা স্টেপের শক্তি বের করা পসিবল, কিন্তু এই স্টেপের শক্তি বের করা পসিবল না। এটা কি বলা হয় ল্যাটিস শক্তি, এই স্টেপের শক্তি। তাহলে সবগুলোকে যোগ করে যোগফলটা হচ্ছে এইটার সমান, তাহলে এটা কত এটা আমরা হিসাব করে সহজেই বের করতে পারবো। তো যাই হোক, এটা নিয়ে পরবর্তীতে আমাদের আরও আলোচনা আছে। এখন এই ল্যাটিস শক্তি সম্বন্ধে যে কথাগুলো বললাম ডিয়ার স্টুডেন্টস, ল্যাটিস শক্তির মানটা একটা যোগের যে ল্যাটিস শক্তি এই কিউএল বা ল্যাটিস শক্তি, এই ল্যাটিস শক্তির মান নির্ভর করে সাইজের উপরে। সাইজ যত বড় হবে ল্যাটিস শক্তি তত কম হবে। আর ল্যাটিস শক্তির মান নির্ভর করে চার্জের সংখ্যার উপরে, চার্জের সংখ্যা তার উপরেও কিন্তু এটা নির্ভর করে। চার্জের সংখ্যা যত বেশি হবে, নাম্বার অফ চার্জ যত বেশি হবে ল্যাটিস শক্তি তত তোমার বেশি হবে। তাহলে চার্জের সংখ্যার উপরে এটা নির্ভর করে আর চার্জের উপরে এটা নির্ভর করে। চার্জের সংখ্যা যত বেশি হবে এখানে তত ল্যাটিস শক্তি বেশি হবে। যেমন এটা হলো সোডিয়াম ফ্লোরাইড আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, এই দুইটা যৌগের মধ্যে কোনটা ল্যাটিস শক্তি বেশি, এটা আমাদের একটা প্রশ্ন। এর উত্তরটা হচ্ছে লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে আমাদের সোডিয়াম, এটা ফ্লোরিন, আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে আমাদের অক্সিজেন, দুইটা। তাহলে এখানে আমাদের যদি সোডিয়াম ফ্লোরাইড দেয় তার সাথে সোডিয়াম ক্লোরাইড দেয়, আর ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে মনে করো ম্যাগনেসিয়াম সালফাইড দিল, প্রথমে আমি এইটা কম্পেয়ার করি, তারপর এটা কম্পেয়ার করবো, তারপর দুইটা কম্পেয়ার করবো। তাহলে সোডিয়াম ফ্লোরাইড যেটা NaF মানে সোডিয়াম ফ্লোরাইড, আর এটা হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড NaCl। লক্ষ্য করো প্লাস মাইনাস চার্জের সংখ্যা কিন্তু সমান। এখন আকারটা হচ্ছে ফ্লোরিনের একটু আর ক্লোরিনের হচ্ছে বড়, তাহলে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের আকারটা বড়, তাহলে সাইজটা যত বেশি হবে ল্যাটিস শক্তি তত তোমার কম হবে। কারণ ল্যাটিস শক্তি মানে হচ্ছে আয়নগুলোর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স, F সমান 1/4 পাই ইপসিলন Q1 Q2 বাই তোমার মনে করো R²। তাহলে আকার বাড়লে আর এর মানটা বাড়বে, আর এর মান বাড়লে অ্যাট্রাকশন ফোর্সটা তোমার কমে যাবে, অ্যাট্রাকশন ফোর্স কমলে ল্যাটিস শক্তির মানটা তোমার এখানে কমে যাবে। তাহলে যেহেতু ফ্লোরাইডের চেয়ে ক্লোরাইডের সাইজটা বড়, ফ্লোরাইডের চেয়ে ক্লোরাইডের আকারটা বড়, তাই এটা চাইতে এটাতে ল্যাটিস শক্তি কী হবে, কম হবে। তাহলে সোডিয়াম ফ্লোরাইডের চেয়ে সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস এনথালপির মান কম। একইভাবে আমি ম্যাগনেসিয়াম অক্সাইড যদি বলি, ম্যাগনেসিয়ামের চার্জ টু, অক্সিজেনের চার্জ -2, ম্যাগনেসিয়াম টু সালফাইডের চার্জ হচ্ছে -2, চার্জ হচ্ছে এরকম। এখন লক্ষ্য করো চার্জ সমান, এখন আকার হচ্ছে অক্সিজেনের সাইজটা হচ্ছে ছোট আর সালফারের সাইজটা হচ্ছে একটু তোমার বড়। তাহলে যেহেতু অক্সিজেনের সাইজটা ছোট, তাহলে এখানে ল্যাটিস শক্তি ম্যাগনেসিয়াম অক্সাইডের বেশি হবে আর ম্যাগনেসিয়াম সালফাইডের তোমার কি হবে, কম হবে। এখন যদি আমরা এখানে সোডিয়াম ফ্লোরাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইডের কথা চিন্তা করি, তাহলে চার্জ এখানে 1, চার্জ এখানে 2, চার্জ এখানে 1, চার্জ এখানে 2, তাহলে এখানকার চেয়ে এখানে চার্জ বেশি, তাহলে এটা চাইতে এটা ল্যাটিস শক্তি কী হবে, বেশি হবে। আমি যদি অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে চলে যাই, তাহলে অ্যালুমিনিয়ামের চার্জ হলো এখানে 6 আর এখানে অক্সিজেনের চার্জ হলো -6, তাহলে চার্জ আরও বেশি, তাহলে এটা ল্যাটিস শক্তি কী হবে, আরও বেশি হবে। এভাবে একটা যৌগের আকার দিয়ে এবং চার্জ দিয়ে তার ল্যাটিস শক্তির মান কী হবে সেটা আমরা বের করতে পারি। আমি জাস্ট ল্যাটিস শক্তি সম্বন্ধে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম প্রিয় শিক্ষার্থীরা। তাহলে ল্যাটিস শক্তি মানে হচ্ছে তুমি আয়নিক যৌগ তৈরি করবা এবং আয়নিক যৌগে তোমার 1 মোল আয়নিক যৌগ তৈরি করবা, এবং 1 মোল আয়নিক যৌগ যখন তুমি তৈরি করবা, 1 মোল আয়নিক যৌগ ক্যাটায়ন এবং অ্যানায়ন থেকে তৈরি করবা, তাহলে টোটাল যে এনার্জি রিলিজ হবে তার নাম হচ্ছে আমাদের ল্যাটিস এনথালপি বা ল্যাটিস শক্তি। একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখন আরেকটা শক্তি আসি প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে আমাদের হাইড্রেশন শক্তি। তো হাইড্রেশন শক্তিটা কি? হাইড্রেশন শক্তি মানে হচ্ছে এটা একটা পাত্র থাকবে, এই পাত্রের মধ্যে তুমি সোডিয়াম ক্লোরাইড NaCl, সোডিয়াম ক্লোরাইড 1 মোল সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যে পরিমাণ সোডিয়াম আয়ন থাকে এবং যে পরিমাণ ক্লোরাইড আয়ন থাকে তাদেরকে পানিতে দ্রবীভূত করবা। দ্রবীভূত করলে একটা দ্রবণ তৈরি হবে। এই দ্রবণ তৈরির ফলে টোটাল যে শক্তিটা নির্গত হবে সেটাকেই বলা হয় হাইড্রেশন শক্তি। মনে করি এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের একটা ক্রিস্টাল। এই সোডিয়াম ক্লোরাইডের যে ক্রিস্টালটা, এই ক্রিস্টালটার মধ্যে প্লাস
মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ একটা সোডিয়ামের চারদিকে 6টা ক্লোরাইড, একটা ক্লোরাইডের চারদিকে 6টা সোডিয়াম, এভাবে তো সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টালটা গঠিত হয়। তো যখন এটাকে পানিতে ছেড়ে দেওয়া হয় তখন পানির অণুগুলো এসে কি করে, পানির যে নেগেটিভ টার্মিনাল সেটা হচ্ছে, পানি যেহেতু পোলার অণু, অর্থাৎ পানিতে তোমার এখানে হাইড্রোজেনটা হচ্ছে পজিটিভ আর অক্সিজেনটা হচ্ছে তোমার নেগেটিভ, তাহলে পানির এই অণুটা এসে সোডিয়াম আয়নগুলোকে সে নিজের দিকে টানতে থাকে। পানির হচ্ছে ডাইইলেকট্রিক ধ্রুবকের মান হচ্ছে তোমার 81, অর্থাৎ একটা আয়নিক যৌগ তাদের আয়নগুলোকে সেপারেট করার জন্য সে ওই শক্তিটা খরচ করতে পারে। তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে, এই সোডিয়াম আয়নটা পানির কারণে আলাদা হয়ে যাবে। যখন সোডিয়ামটা আলাদা হয়ে যাবে তখন চারদিক থেকে তাকে পানির অণু এভাবে ঘিরে ফেলবে, এভাবে পানির অণুগুলো চারদিক থেকে তাকে ঘিরে ফেলবে। যখন চারদিক থেকে পানির অণু ঘিরে ফেলবে তো তখন এই প্রক্রিয়াটাকে বলা হয় হাইড্রেশন। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে হাইড্রেশন, এবং এর ফলে কি হবে, শক্তি উৎপন্ন হবে। এই শক্তিটার নাম হচ্ছে আয়ন, এটাকে বলা হয় ডাইপোল। আয়ন ডাইপোল আকর্ষণ তৈরি হবে এখানে তৈরি হবে আয়ন ডাইপোল আকর্ষণ তৈরি হবে। এই আয়ন ডাইপোল আকর্ষণ যখন তৈরি হবে তখন এখানে শক্তি নির্গত হবে, ওই নির্গত শক্তিটাকে বলা হয় হাইড্রেশন শক্তি। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দুইটা আয়ন আছে, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। তাহলে সোডিয়াম ক্লোরাইডকে যখন পানিতে দেওয়া হবে তো সোডিয়াম আয়নটা এটা পানিতে দ্রবীভূত হবে, পানিতে দ্রবীভূত হলে সোডিয়াম আয়ন একুয়াস, অর্থাৎ এরকম হাইড্রেটেড হবে। আবার ক্লোরাইডকে যখন পানিতে দেওয়া হবে তখন ক্লোরাইডটাও কি হবে, একুয়াস, মানে হাইড্রেট হবে, মানে পানিতে দ্রবীভূত হবে। তাহলে 1 মোল সোডিয়াম ক্লোরাইডের মধ্যে 1 মোল সোডিয়াম আয়ন আছে, 1 মোল ক্লোরাইড আয়ন আছে, তাদেরকে যখন পুরোপুরি পানিতে দ্রবীভূত করা হবে তখন সোডিয়াম ক্লোরাইড 1 মোল সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ তৈরি হবে। তাহলে সেপারেটলি সোডিয়াম আয়ন 1 মোল পানিতে দাও, সেপারেটলি 1 মোল ক্লোরাইড আয়ন তাকে পানিতে দাও, তাহলে তুমি সোডিয়াম ক্লোরাইডের 1 মোল সোডিয়াম ক্লোরাইডের কিন্তু একটা দ্রবণ তৈরি করে ফেললা। এই দ্রবণটা তৈরি করার ফলে এখানে সোডিয়াম আয়ন তার হাইড্রেশন হয়েছে, মানে সে পানির সাথে বন্ড তৈরি করছে, ক্লোরাইড আয়ন তারও হাইড্রেশন হয়েছে, সেও পানির সাথে বন্ড তৈরি করেছে। তাহলে এখন মোট যে শক্তি এখান থেকে নির্গত হবে সেই নির্গত শক্তি কি বলা হবে, হাইড্রেশন শক্তি। তাহলে হাইড্রেশন শক্তি মানে হচ্ছে একটা যৌগকে যখন পানিতে দ্রবীভূত করা হয় তখন মোট যে শক্তি উৎপন্ন হয় তার নাম হাইড্রেশন শক্তি। আর ক্যাটায়ন অ্যানায়নকে মিলিয়ে তুমি যখন 1 মোল কঠিন যৌগ তৈরি করবা তখন যে শক্তিটা উৎপন্ন হবে সেটা হচ্ছে তোমার ল্যাটিস শক্তি। তাহলে ল্যাটিস শক্তির কারণে আয়নগুলো সলিড তৈরি করে, আর হাইড্রেশন শক্তির কারণে আয়নগুলো পানিতে কি হয়, দ্রবীভূত হয়। ক্লিয়ার ব্যাপারটা? দেখো বুঝছো কিনা এটা আমাকে জানিয়ে দাও। তাহলে কঠিন অবস্থায় আয়ন ডাইপোল আকর্ষণ, ডাইবল না, আয়ন ডাইপোল আকর্ষণ, আয়ন ডাইপোল আকর্ষণ, আয়ন ডাইপোল আকর্ষণ। আচ্ছা, আব্দুল্লাহ খুবাইত অল ক্লিয়ার বলছো, ঠিক আছে। আমি তাহলে আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা বেরিলিয়াম হাইড্রোক্সাইডে চলে যাই। বেরিলিয়াম হাইড্রোক্সাইড, তারপরে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপরে স্টোনসিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে আমাদের বেরিয়াম হাইড্রোক্সাইড। এই যে হাইড্রোক্সাইডগুলো এখানে আছে, তো যত নিচের দিকে আমরা যেতে থাকবো তত কিন্তু এখানে দেখো চার্জ হলো সব জায়গায় +2 +2 +2, মানে চার্জ হলো সমান। আর সব জায়গায় হাইড্রোক্সাইড আছে একই, মানে অ্যানায়নের চার্জ সমান, ক্যাটায়নের চার্জও সমান। আবার অ্যানায়ন একই ধরনের কিন্তু ক্যাটায়নগুলো আলাদা। তাহলে ক্যাটায়নগুলো যেহেতু আলাদা, তাহলে ক্যাটায়নের যে আকারটা, ক্যাটায়নের যে সাইজটা, এই সাইজটা কিন্তু যত নিচে আমরা যাচ্ছি তত কিন্তু সাইজটা বাড়তেছে। তো সাইজটা বাড়ার ফলে কি হবে, ল্যাটিস শক্তির মান কমে যাচ্ছে না, ল্যাটিস শক্তি কমে যাচ্ছে। তাহলে সাইজটা বাড়ার ফলে ল্যাটিস শক্তির মানটা কিন্তু এখানে কমে যাচ্ছে। তাহলে ল্যাটিস শক্তির মান যদি কমে যায় তাহলে সেই তুলনায় এখানে দেখা যায় ল্যাটিস শক্তির মান QL যেটা, সেটার মান কমে যাচ্ছে। এখন সাইজ বাড়লে কিন্তু হাইড্রেশন শক্তির মান যেটা সেটাও কমে যায়। তাহলে এখানে QH যেটা মানে হাইড্রেশন শক্তি, সেটার মানও কিন্তু তোমার কমে যাবে। তাহলে ল্যাটিস শক্তিও যদি কমে, হাইড্রেশন শক্তিও যদি কমে, দুইটাই যদি কমে, তাহলে তো দ্রাব্যতার কোনো পার্থক্য হওয়ার কথা না। তাহলে দ্রাব্যতা নিচের দিকে বাড়তেছে কেন, সেটা তো আমাদের প্রশ্ন, তাই না? আচ্ছা, এটার উত্তরটা হচ্ছে, লক্ষ্য করে দেখবা যে এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন দুইটার সাইজ যদি সমান হয়, দুইটার সাইজ মনে করো সমান, সমান সাইজের ক্যাটায়ন এবং অ্যানায়ন, তাহলে তাদের ল্যাটিস শক্তির মানটা কিন্তু অনেক বেশি হয়। ল্যাটিস শক্তির মানটা অনেক বেশি হলে তাদের আকর্ষণ অনেক বেশি হয়, আকর্ষণ অনেক বেশি হলে তাদেরকে আলাদা করাটা টাফ হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে এখানে বেরিলিয়াম এর আকারটা কিন্তু ছোট, হাইড্রোক্সাইডের আকারটা ছোট, দুইটাই ছোট ছোট, ছোট তার সাথে ছোট, এই ছোট দুইটাই হলো ছোট ছোট। এই দুইটাই ছোট ছোট হওয়ার কারণে কি হবে, এদের ল্যাটিস শক্তির মানটা অনেক বেশি হবে। ল্যাটিস শক্তির মানটা অনেক বেশি হওয়ার কারণে তারা পানিতে সহজে দ্রবীভূত হবে না। আর এখানে আমরা বেরিয়াম দেখতে পাচ্ছি আর হাইড্রোক্সাইড দেখতে পাচ্ছি। বেরিয়ামের সাইজটা কিন্তু অনেক বড়, বেরিয়ামের সাইজটা হচ্ছে অনেক বড়, সেই তুলনায় হাইড্রোক্সাইডের সাইজ
সাইজটাই হচ্ছে তার তুলনায় ছোট, তাহলে অনেক বড় তার সাথে যদি অনেক ছোট যুক্ত হয় তাহলে এদের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হবে। ডিফারেন্স তৈরি হলে কি হবে, এখানে ল্যাটিস শক্তির মানটা তোমার কমে যাবে। তাহলে এখানে ল্যাটিস শক্তির মানটা দুইটা সাইজ সমান হওয়ার কারণে অনেক বেশি, আর এখানে সাইজের পার্থক্য হওয়ার কারণে ল্যাটিস শক্তির মানটা তোমার অনেক কম। ল্যাটিস শক্তির মানটা অনেক কম হওয়ার কারণে সেটা হাইড্রেশন শক্তির মান বেড়ে যায়, আর হাইড্রেশন শক্তির মান বেড়ে যাওয়ার কারণে সেটা পানিতে দ্রাব্যতা তোমার বেড়ে যায়। এবং এই কারণেই আমরা গ্রুপ 2 এর মৌলগুলোর হাইড্রোক্সাইডের ক্ষেত্রে যত নিচের দিকে নামতে থাকবো তত তাদের দ্রাব্যতা বাড়তে থাকে। তাহলে সাইজ কিন্তু এখানে একটা ব্যাপার, এবং এই সাইজটাকে কাজে লাগে তুমি সালফেট কার্বনেটও ব্যাখ্যা করতে পারবা। কীভাবে সেটা দেখো, সেটা হচ্ছে আমরা যদি বেরিলিয়াম সালফেট, তারপর হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম সালফেট, তারপর হচ্ছে ক্যালসিয়াম সালফেট, তারপর যে স্টোনসিয়াম সালফেট, তারপর হচ্ছে আমাদের বেরিয়াম সালফেট, আমরা যদি এখানে চলে আসি তো সালফেটের সাইজটা কিন্তু ওই হাইড্রোক্সাইডের মতো অত ছোট না। হাইড্রোক্সাইডের যেতে সালফেটের সাইজটা হচ্ছে বড়। তাহলে যেহেতু সালফেটের সাইজটা অনেক বড়, এটা হলো ছোট, এটা হলো বড়, তাহলে এটা হলো ছোট আর এটা হলো বড়, ছোট বড়, আর এটাও বড় এটাও বড়, তাহলে এটা হচ্ছে বড় এটা হচ্ছে বড়, বড় বড়। তো দুইটা বড় বড় যখন একই সাইজের আয়ন যুক্ত হবে তখন এখানে ল্যাটিস শক্তির মানটা অনেক বেড়ে যাবে। ল্যাটিস শক্তির মানটা অনেক বেড়ে যাবে, আর এখানে ছোট বড়, তাহলে এখানে তো ল্যাটিস শক্তির মানটা তোমার কমে যাবে। ল্যাটিস শক্তির মান কমে গেলে হাইড্রেশন শক্তির মানটা বেড়ে যায়, রাইট? হাইড্রেশন শক্তির মান বেড়ে যাওয়ার কারণে এর পানিতে দ্রাব্যতা তোমার বাড়ে, পানিতে দ্রাব্যতা বেশি। কিন্তু যত নিচে যাইতে থাকবে তত বড়র সাথে বড় যুক্ত হবে, তখন ল্যাটিস শক্তির মানটা অনেক বেড়ে যাবে, তখন দ্রাব্যতা তোমার অটোমেটিক্যালি কমে যাবে। তাহলে এভাবে আমরা এই সালফেটের এবং হাইড্রোক্সাইডের যে দ্রাব্যতা সেটা আমরা ব্যাখ্যা করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি একদম শেষের দিকে চলে এসেছি। আমি আরেকটা জিনিস যে আজকের আলোচনা শেষ করবো সেটা হচ্ছে গ্রুপ 1 এর মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু, আর গ্রুপ 2 এর মৌলগুলোকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। কেন ক্ষার ধাতু বলে, কেন মৃৎ ক্ষার ধাতু বলে, সেটা সম্বন্ধে এসএসসিতে তোমরা আলোচনা শুনে এসেছো, রাইট? ইন্টারে এটা সম্বন্ধে যে সামান্য একটু আলোকপাত করে আজকের আলোচনা আমি শেষ করে দেবো। সেটা হচ্ছে যে এখানে গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে যেমন সোডিয়াম, তা সোডিয়ামকে যদি আমি বাতাসের মধ্যে রাখি, সোডিয়ামকে যদি পানির মধ্যে রাখি তাহলে কি হবে, পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে আর হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। এবং হাইড্রোজেন যেহেতু একটা ফ্লেমেবল গ্যাস, তাহলে এখানে বিস্ফোরণ ঘটবে। বিস্ফোরণ ঘটার কারণে এটাকে কিন্তু এখানে পানিতে কখনোই রাখা যায় না, পানিতে রাখলেই বিস্ফোরণ ঘটবে, রাইট? আর সোডিয়ামকে যদি আমি বাতাসের মধ্যে রাখি, বাতাসের মধ্যে রাখলে কি হবে, বাতাসের মধ্যে আছে অক্সিজেন, সোডিয়াম অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করবে সোডিয়ামের অক্সাইড, পরবর্তীতে সোডিয়ামের অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে তৈরি করবে সোডিয়ামের হাইড্রোক্সাইড, পরবর্তীতে সোডিয়ামের হাইড্রোক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করবে সোডিয়াম কার্বনেট, আর তৈরি করবে তোমার এরকম পানি। তাহলে যে বিভিন্ন প্রকার বিক্রিয়া ঘটবে, বিক্রিয়া ঘটার ফলে দেখবা শেষের দিকে তোমার সোডিয়ামই নাই। তাহলে সোডিয়ামকে যদি তুমি বাতাসের মধ্যে রাখো, সোডিয়াম অক্সিজেনকে অ্যাটাক করে অক্সাইড, সেটা আবার জলীয় বাষ্পকে অ্যাটাক করে হাইড্রোক্সাইড, সেটা আবার কার্বন ডাইঅক্সাইডকে অ্যাটাক করে কার্বনেট তৈরি করবে। বিভিন্ন বিক্রিয়ার কারণে সোডিয়াম তোমার আর নাই, অথবা এটাকে বাতাসে রাখা ঠিক হবে না। আর পানিতে রাখলে তো ডেঞ্জারাস, কারণ পানিতে তোমার বিক্রিয়া ঘটবে, বিক্রিয়ার ফলে কি হবে, পানিতে রাখলে বিক্রিয়ার ফলে এখানে তোমার বিস্ফোরণ ঘটবে, হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। তাহলে সোডিয়ামকে পানিতেও রাখা যাবে না, বাতাসে রাখা যাবে না। তাহলে সোডিয়ামকে আমি রাখবো কোথায়? উত্তর হলো কেরোসিন, কেরোসিনের মধ্যে রাখতে হবে। কেরোসিন হচ্ছে হাইড্রোকার্বন, কেরোসিন হচ্ছে এক ধরনের হাইড্রোকার্বন, তা কেরোসিনের মধ্যে আমরা এটাকে রেখে দেবো, কারণ কেরোসিনের মধ্যে রাখলে এখানে কোনো বিক্রিয়া তোমার হবে না। তবে একটা কথা এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে লিথিয়ামকে কিন্তু কেরোসিনে রাখা হয় না, লিথিয়ামকে কেরোসিনে রাখা হয় না, কারণ সোডিয়াম পটাশিয়াম বা অন্যান্য ক্ষার ধাতু তাদেরকে কেরোসিনে রাখা কোনো অসুবিধা নেই, কিন্তু লিথিয়ামকে কেরোসিনেও রাখা হয় না। কেন? কারণ লিথিয়ামের যে ডেন্সিটি বা ঘনত্ব সেটা কেরোসিনের চেয়ে কম। কেরোসিন তো হালকা, আর লিথিয়ামটা এটা তার চেয়েও হালকা, রাইট? তাহলে লিথিয়ামকে যদি কেরোসিনের মধ্যে রাখি তাহলে কেরোসিনের উপরে এটা ভাসতে থাকবে, আর ভাসতে থাকলে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সে অক্সাইড হয়ে যাবে, তার মানে লিথিয়ামটা নষ্ট হয়ে যাবে। এই কারণে মনে রাখবা লিথিয়ামকে ঘনত্বের কারণে কেরোসিনের মধ্যে রাখা হয় না। তাহলে কোথায় রাখা হয়? এটাকে মোমের মধ্যে রাখা হয়। মোম অর্থাৎ একটা জায়গায় মোম রেখে তার ভিতরে লিথিয়ামটা রেখে ভালো করে পেপার দিয়ে মুড়িয়ে, অন্যান্য পেপার দিয়ে মুড়িয়ে তারপর এটাকে রেখে দেওয়া হয়, প্লাস্টিক দিয়ে মুড়িয়ে এটাকে রেখে দেওয়া হয়। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, এখানে সোডিয়াম কে ক্ষার ধাতু বলা হয় কারণ এটা ক্ষার তৈরি করে। এখন যে আমাদের ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আছে তাদের যে অক্সাইড সেটা ক্ষারক, আর এই অক্সাইডের সাথে পানি যুক্ত করলে এগুলো হাইড্রোক্সাইড তৈরি করে, ঠিক আছে? তাহলে এদেরকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার কেন বলা হয়? কারণ এদের যে অক্সাইডগুলো এগুলো মাটির মধ্যে পাওয়া যায়, আর এরাও পানির সাথে বিক্রিয়া করে ধাতুর হাইড্রোক্সাইড তৈরি করে, মানে ক্ষার তৈরি করে। ক্ষার হলো দুই ধরনের, একটা হচ্ছে দুর্বল ক্ষার, একটা হলো সবল ক্ষার। দুর্বল ক্ষারগুলো পানিতে অল্প দ্রবণীয়, আর সবল ক্ষারগুলো পানিতে বেশি দ্রবণীয়, দুটার মধ্যে হাইড্রোক্সাইড থাকে। তাহলে গ্রুপ 2 এর মৌলগুলো তারা পানির সাথে বিক্রিয়া করে এরকম ক্ষার তৈরি করে, যেগুলো এবং এদের অক্সাইডগুলো মাটির মধ্যে পাওয়া যায়, তাই এদেরকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। এখন আমি তোমাদেরকে এই যে ক্ষারক এবং ক্ষারের যে বৈশিষ্ট্য তোমরা জানো, যে ক্ষারক এটা হচ্ছে এর জলীয় দ্রবণটা সাবানের পানির মতো পিচ্ছিল, এটা বিদ্যুৎ পরিবহন করে এবং লাল লিটমাসকে এটা কী করে, নীল করে। তা আমি এখন তোমার এই সোডিয়াম যে একটা ক্ষার ধাতু, এটাকে পানিতে দিব, পানিতে দেওয়ার ফলে দেখি পানির সাথে এটা বিক্রিয়া করে কী তৈরি করে এবং সেক্ষেত্রে কী ধরনের পরিবর্তন হয় সেটা দিয়ে আজকের আলোচনা আমরা শেষ করব। তোমরা জাস্ট লাস্টে ছোট একটা এক্সপেরিমেন্ট দেখানো হবে, এক্সপেরিমেন্টটা একটু ডেঞ্জারাস হতে পারে, তারপর আমি পর্যাপ্ত ইকুইপমেন্ট সেট আপ করে আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট ডোন্ট ওয়ারি।
ছোট একটা এখন প্র্যাকটিক্যাল তোমাদেরকে আমি দেখাবো। সোডিয়াম ধাতুকে কেরোসিনে ডুবিয়ে রাখতে হবে। সোডিয়ামকে রাখা যায় কারণ এটা লিথিয়ামে মোমের মধ্যে রাখা হয়। ইয়েস, ওকে। তাহলে তোমরা কি প্র্যাকটিক্যাল দেখার জন্য তৈরি আছো ডিয়ার স্টুডেন্টস? তোমরা কি প্র্যাকটিক্যালটা দেখতে চাও? দেখাবো তোমাদেরকে। এই যে সানগ্লাসটা কোথায়? আচ্ছা, তাহলে অনেকে দেখতে চেয়েছে। হ্যান্ড গ্লাভস দাও। আচ্ছা, আচ্ছা, আমি তাহলে তোমাদের এখানে হ্যান্ড গ্লাভসটা পরে নিচ্ছি। কোথায় সোডিয়াম? এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এটা হচ্ছে কেরোসিন। কেরোসিনের মধ্যে সোডিয়ামকে রেখে দেওয়া হয়েছে। এই যে কেরোসিনের মধ্যে সোডিয়ামকে, এই যে সোডিয়াম দেখা যায়, এই যে সোডিয়ামকে আমি রেখে দিয়েছি। তা আমি এই যে এটা হচ্ছে সোডিয়াম মেটাল, এটা হলো সোডিয়াম ধাতু ডিয়ার স্টুডেন্টস। সোডিয়াম মেটাল দেখতে পাচ্ছ। এখন সোডিয়াম ধাতুকে আমি একটু আগে কাটলাম। এই যে দেখো রূপার মতো উজ্জ্বল ধাতু সোডিয়াম। প্লেনটা দেখতে পাচ্ছ, রূপার মতো উজ্জ্বল, রাইট? এই যে দেখো রূপার মতো উজ্জ্বল সোডিয়াম ধাতু। এই যে সোডিয়াম ধাতু আমি হাত দিয়ে ধরেছি। হাত দিয়ে সোডিয়াম ধরা যাবে না এভাবে, কারণ হাতটা পুড়ে যেতে পারে। যেহেতু গ্লোভস পরেছে এখানে, সোডিয়ামটাকে রেখে দিলাম, রাইট? সোডিয়াম ধাতু। এখন এই সোডিয়াম ধাতুকে আমি পানিতে যোগ করব। তো সেজন্য ওটা টান দাও। এর হচ্ছে পানি। এই পানির মধ্যে আমি একটা ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটর যোগ করতেছি, ইউনিভার্সাল ইন্ডিকেটর। এটা পানিতে যদি ইউনিভার্সাল ইন্ডিকেটর যোগ করা যায় তাহলে পানির রংটা কি হয়েছে দেখো। ইউনিভার্সাল ইন্ডিকেটর যদি পানিতে যোগ করা যায় তাহলে পানির রংটা হবে এরকম সবুজ রং, তাই না? ইউনিভার্সাল ইন্ডিকেটর তাহলে এই যে পানিতে যদি ইউনিভার্সাল ইন্ডিকেটর যোগ করা যায় তাহলে কালারটা হবে তোমার এরকম সবুজ, ওকে? আর যদি অ্যাসিড যোগ করা যায় কালারটা হবে লাল, আর ক্ষারক যদি যোগ করা যায় কালারটা হয়ে যাবে তোমার অনেকটা, দেখি কালারটা কি হয়। তো এখন এখানে আমরা এটা সেট করেছি, এটা একটা স্ট্যান্ড, তুমি এটা নিচে নামিয়ে দাও, যেন এটা দেখা যায়। রাইট? তাহলে এখানে আমরা এই জায়গায় একটা বিকার নিয়েছি এবং সেখানে আমরা পানি অ্যাড করছি। ওকে, পানি অ্যাড করলাম।
পানি অ্যাড করার পরে আমি এখানে একটু পানি অ্যাড করেছি। পানি অ্যাড করে এখানে একটা ইউনিভার্সাল ইন্ডিকেটর আমি যোগ করতে চাই। ইউনিভার্সাল ইন্ডিকেটর এখানে যোগ করে দিলাম। ইউনিভার্সাল ইন্ডিকেটর অ্যাড করলে কালারটা সবুজই হবে। এখন আমি এখানে সোডিয়াম অ্যাড করব। সোডিয়াম আছে, সেটা এখানে অ্যাড করব। খুবই সাবধানে কাজটা করতে হবে আমাদেরকে, যেহেতু সোডিয়াম একটি খাঁট ধাতু, সো কাজটা খুব সাবধানে করতে হবে। আমি ক্যামেরার পিছনে চলে যাই। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এখন আছো। এখানে ইউনিভার্সাল ইন্ডিকেটর একটু দিয়ে দিই, আগে দিয়ে দিলাম। কালারটা এখানে সবুজ হয়ে গেল, দেখতে পাচ্ছ তোমরা। এখন এর মধ্যে আমি সোডিয়ামটা ছেড়ে দেবো। বেশি বড় সোডিয়াম ছাড়বো না, আমি অল্প একটু ছাড়বো, কারণ এখানে এক্সপ্লোশন হতে পারে। আমি জাস্ট দেখাবো যে এখানে এটা খাঁট ধাতু। বিক্রিয়াটা আমি দেখাতে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ সোডিয়ামটা ঘুরতেছে, এবং সোডিয়ামটা আমি যদি আরও বেশি করে দিতাম তাহলে বেশি করে দিলে এখানে কিন্তু বিস্ফোরণের একটা চান্স ছিল। সেজন্য আমি সোডিয়ামটাকে বেশি করে দিইনি, আমি অল্প করে দিয়েছি। ঠিক আছে, আমি এখানে অল্প করে দেখেছি ডিয়ার স্টুডেন্টস। তো এই সোডিয়ামটা এখন উপরে ভাসতেছে, সে ঘুরতেছে, সোডিয়ামটা পানির সাথে সে বিক্রিয়া করতেছে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে বেগুনি রঙটা ছিল, বেগুনি কালারটা কিন্তু বেগুনি নাই, তাই না? বেগুনি যে কালারটা, সেই কালারটা না, সরি, সবুজ রং কিন্তু সবুজ নাই। সবুজ রংটা চেঞ্জ হয়ে বেগুনি কালার ধারণ করেছে। এবং এটা একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে সোডিয়াম একটা খাঁট ধাতু, সেটা পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে এটা বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার তৈরি করে, আর ক্ষারের জলীয় দ্রবণে ইউনিভার্সাল ইন্ডিকেটর যে করলে কালারটা বেগুনি হয়ে যায়। এবং সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। সো ডিয়ার স্টুডেন্টস, আমি চেষ্টা করলাম তোমাদেরকে জিনিসটা দেখানোর, এবং দ্রাব্যতা সম্বন্ধে আমি তোমাদেরকে যে ধারণা দিলাম, দ্রাব্যতা কনসেপ্ট আসলে এত ইজি না। ল্যাটিস শক্তি এবং হাইড্রেশন শক্তির বাইরেও এখানে মুক্ত শক্তি বলে একটা বিষয় আছে, তার উপরেও দ্রাব্যতা তোমার নির্ভর করে। আমি জাস্ট আবারও সামনে আসতেছি। এখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে সোডিয়ামকে যখন আমরা পানির মধ্যে দিয়েছি, পানির মধ্যে দেওয়ার ফলে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে, হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে। আর সোডিয়াম হাইড্রোক্সাইড পানির মধ্যে সোডিয়াম আয়ন উৎপন্ন করেছে, হাইড্রোক্সাইড উৎপন্ন করেছে। আর হাইড্রোক্সাইড আয়নটা এটা হচ্ছে ইউনিভার্সাল যে ইন্ডিকেটর আছে তার সাথে বিক্রিয়া করে বেগুনি বর্ণ সৃষ্টি করেছে। আমি যে তোমাদেরকে দ্রাব্যতার কথা বললাম, এই দ্রাব্যতা বিষয়টা হচ্ছে শুধুমাত্র ল্যাটিস শক্তি এবং শুধু হাইড্রেশন শক্তি এটার উপরে নির্ভর করে না, এটা পাশাপাশি আরেকটা বিষয়ের উপরে নির্ভর করে, তার নাম হচ্ছে মুক্ত শক্তি। মুক্ত শক্তিকে প্রকাশ করা হয় ডেল জি দ্বারা। ডেল জি মানে হচ্ছে ডেল এইচ মাইনাস টি ইন্টু ডেল এস। এটাকে বলা হয় এনট্রপি, এটার নাম হচ্ছে এনট্রপি। তো যে কোনো বস্তুর পানিতে দ্রাব্যতার ক্ষেত্রে এই ডেল জি এর মানটা যদি নেগেটিভ পাওয়া যায়, মানে ঋণাত্মক পাওয়া যায়, তাহলেই সেই প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, তাহলেই সেই যৌগটা পানিতে দ্রবণীয়। যেমন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ ধরে যারা কষ্ট করে আলোচনা অংশগ্রহণ করেছো, যারা ক্লাস মনোযোগ দিয়ে শুনেছো, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমি আগামী কাল আবারও আমাদের 2টার সময় ক্লাস হবে, এবং সবাই তোমরা সেই ক্লাসে উপস্থিত থাকবে সেটা আমি আশা করি। সবাইকে অনেক শুভকামনা, সবার জন্য আসসালামু আলাইকুম।